আমার ক্যানভাসে তারকার আজকে যিনি অতিথি, আহ, তিনি একটা স্বপ্ন নিয়ে অনেক দূর থেকে টালিগঞ্জে এসেছিলেন, রাদার বলতে পারি কলকাতায় এসেছিলেন। সেই স্বপ্নটা হচ্ছে অভিনেত্রী হওয়ার স্বপ্ন। এই একটা স্বপ্ন নিয়ে তিনি মুম্বাই যাননি, কলকাতায় এসেছেন। তার কারণ তার মনে হয়েছে তিনি যে জায়গা থেকে আসছেন, কলকাতাটা সেই মাটির হয়তো খুব কাছাকাছি। তিনি কলকাতায় তো এলেন, অভিনেত্রীও হলেন। এই অভিনেত্রী হওয়ার সময় তার উপর দিয়ে কি কি ঝড় গেছে বা তার কি জার্নিটা কেমন, সেটাই কিন্তু আজকে আমার এই ক্যানভাসের তারকার মূল বিষয়। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। আজকে এই 2026-এ দাঁড়িয়েও আমাদের না সোশ্যাল ট্যাবুগুলোকে নিয়ে চলতে হয়। যেমন ধরুন, একজন মধ্যবয়সী মহিলা যদি তার কম বয়সের পুরুষ সঙ্গী বেছে নেন, তখন সেই মহিলাটিকে ট্রোল করা হয়। একটি মেয়ে তার দাম্পত্য জীবনে যদি সন্তান সুখ না পায়, তখন সবাই মিলে সে মেয়েটিকেই দায়ী করে। হতে পারে তার পারিপার্শ্বিক সমস্ত লোকজন শিক্ষিত, তারা জানেন যে সন্তান হওয়ার জন্য একজন মহিলা পুরুষ সমানভাবে দায়ী থাকে না হওয়ার জন্য। কিংবা ধরুন, একটা সম্পর্ক যদি ভেঙে যায়, দাম্পত্য সম্পর্ক, আর তার মাঝখানে যদি একটি মেয়ের নাম আসে, তখন সেই মেয়েটির দিকেই আঙুল তোলা হয়। আপনারা ভাববেন না আমি ফেমিনিজম নিয়ে কথা বলছি। বিষয়টা কিন্তু নারী বা পুরুষ নয়, বিষয়টা হচ্ছে আমাদের অভ্যাসের। এই যে অনেক দিন ধরে একটা ধারণা আমরা পোষণ করে রেখেছি, এই সমাজের যা কিছু ভালো সব পুরুষরা করে, আর সমাজের যা কিছু খারাপ তার জন্য মহিলারা দায়ী, সেই অভ্যাসটাই না আমাদের রয়ে গেছে। আমার আজকের অতিথি, তাকে আপনারা চেনেন অভিনেত্রী হিসেবে, অনেকদিন থেকেই চেনেন। কিন্তু বর্তমান সময়ে একটি বিশেষ বিষয়ে তিনি জড়িয়ে গেছেন। সেই বিষয়টা তার জীবনকে তোলপাড় করে দিয়েছে, তার জীবনে ঝড় এনে দিয়েছে, আর তিনি সেই ঝড়ের দিকেই হেঁটে চলেছেন খুব সাহসের সঙ্গে। সুস্মিতা রায়। সুস্মিতা, ওয়েলকাম টু ক্যানভাসে তারকা। থ্যাংক ইউ সো মাচ। খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। বিয়ের পর একটি মেয়েকে যেরকম নববধূ হিসেবে লাগে, ঠিক সেভাবেই তোমাকে খুব মিষ্টি লাগছে। আজকে এই যে আমি যে কথাগুলো বলছিলাম, কথাগুলো নিয়ে হয়তো আমি আবার ট্রোল হওয়া শুরু করব, কিন্তু এই ট্রোলিংটা ডাজন্ট ম্যাটার এই সময় দাঁড়িয়ে। আমি শুধু আমার ছোটবেলাটা একটু জানতে চাই, কেমন ছিল ছোটবেলাটা? অ্যাকচুয়ালি ছোটবেলাটা আমি জানি না কতটা রিলেট করতে পারবে। আমার সুন্দরবনের গোসাবাতে আমার জন্ম। আর আমার বেশিরভাগ সময়টা আমি গাছে কাটাতাম। আচ্ছা, মানে আমি খুব নেচার গেছো সুস্মিতা? গেছো সুস্মিতা, আচ্ছা। এক্স্যাক্টলি। আমার একটা গাছ ছিল, সেই গাছের উপরে চড়ে আমি পড়াশোনা করতাম, ঘুমোতাম, খেতাম। মানে আমার গাছের উপরে থাকতে ভীষণ ভালো লাগতো। এবং পুকুর ছিল আমাদের নিজস্ব, পুকুরে মাছ ধরা, সাঁতার কাটা। মানে আমার কাছে মনে হতো যে মানে প্রকৃতির মধ্যে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট। এবং খাঁটি খাবার খাওয়া, মানে আমাদের নিজস্ব চাষ হতো। আচ্ছা। এবং পুকুরের মাছ, আমাদের ক্ষেতের সবজি, সমস্তটাই আমি খুব ন্যাচারালি ছোটবেলা খুব কাটিয়েছি। এবং খেলা তো ছেড়েই দাও, আমি ছোটবেলায় মানে ছেলে মেয়ের এই ব্যবধানটা বুঝতাম না। আমার ছোটবেলায় একটা নাম ছিল কালীগুন্ডা। আচ্ছা, আমার একটা কালো শর্টস আমার ছিল, ছেলেদেরই, সেটা পরে আমি রোজ স্কুলে যেতাম। মানে আর স্কুল ড্রেস ছিল না? না, প্রাইমারি স্কুলে তো কোনো আলাদা ড্রেস ইউনিফর্ম ছিল না, আচ্ছা, মানে গ্রামাঞ্চলে থাকে না। আচ্ছা। তো ওটা 5 থেকে ছিল ইউনিফর্ম, তার আগে পর্যন্ত যে যা খুশি পরে যেতে পারে। তো আমি ওইটা পরেই যেতাম। এবং ক্রিকেট, ফুটবল ছেলেদের সাথেই খেলতাম। মানে আলাদা করে আমার মনে হতো না যে এটা মেয়েদের খেলা, এটা ছেলেদের খেলা। সব খেলা, সারাক্ষণ খেলা করতাম। মানে এইভাবেই আমার মানে কেটেছে তুমি প্রকৃতির ড্যাঙ্গুলি মাঝে। খেলেছো? হুম। আচ্ছা। বাপরে, সব খেলেছি আমি। তারপরে মার্বেল নিয়ে যে খেলাটা হয় সেটাও সব খেলেছো? সব। আচ্ছা। তো এই যে তোমার কোনো সিবলিং আছে? হ্যাঁ, আমার ভাই আছে। তোমার ভাই মানে হ্যাঁ। তোমার ভাই, দাদা নয়? না, ভাই। আচ্ছা। সে আবার 6 বছরের ছোট আমার থেকে। ও আচ্ছা, আচ্ছা। তো তারপর স্কুল থেকে হাই স্কুল? স্কুল থেকে হাই স্কুল ওখানে, মানে আমার স্কুলিংটা পুরোটাই সুন্দরবনের গোসাবাতে। তারপর আমি
একটা অনার্স নিয়ে সংস্কৃতে অনার্স নিয়ে আমি চলে আসি। সংস্কৃত? হ্যাঁ, ও হ্যাঁ। আমার জিওগ্রাফি এবং সংস্কৃত দুটোতেই ভালো মার্কস ছিল। তো সংস্কৃতটা নিয়ে আমার ভাষাটা খুব ভালো লাগে। আচ্ছা। তো সেটা নিয়ে আমি চলে আসি এখানে। বাট এখানে যেহেতু আমার থাকার ঠিকঠাক প্রপারলি জায়গা ছিল না। কিন্তু বাবা আবার নিয়ে চলে যায় ওখানকারই গ্রামের একটা না, কলেজে। তুমি যে ধরো সংস্কৃত নিয়ে পড়ছো, হুম, হুম, হুম। তোমার স্বপ্ন কি ছিল? অভিনেত্রী হওয়ারই স্বপ্ন ছিল? এটা না আমার ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন। মানে আ কাউকে দেখে কি এই স্বপ্নটা আরো বেশি বেড়ে গেছিল? আমি না ঠিক জানি না। আমি একদম যখন ছোট আমার ফার্স্ট অভিনীত যদি স্টেজ কিছু বলো সেক্ষেত্রে আম অমল সুধা হুম, যেটা ছিল না হুম, ডাকঘর, হুম। সেটাতে আমি সুধার চরিত্রটা করি ১ম। আচ্ছা। তখন আমি ক্লাস 5-6 এ পড়ি। তো এটা যেটা হয় না যে আমাদের স্কুলের টিচাররা পড়তে দেয়, আ রিডিং পড়তে দেয়। হুম। "কে তুমি চলেছ মল ঝমঝম করতে, করতে একটু দাঁড়াও না ভাই।" সবাই হ্যাঁ, এভাবে পড়তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জেনারেলি বাচ্চারা তো এরকমই বাচ্চারা এভাবে পড়ে। রিডিং যেভাবে পড়ে। কিন্তু হুম, আমি ছোট বয়সেই পড়তাম। হুম, "কে তুমি মল ঝমঝম করতে, করতে চলেছ? একটু দাঁড়াও না ভাই।" এমন করে পড়তাম। তো হুম, সেইটা থেকে ওই টিচারের মনে হলো যে এটা মঞ্চস্থ করলে খুব ভালো হয়। তো অ্যানুয়াল ফাংশনে উনি আমাকে সুধা করেন এবং আমি ফার্স্ট অভিনয় করি। হুম, এবং সেখানে না প্রচুর মানুষের ভালোবাসা আমি পেয়েছিলাম। তো আমার মনে হলো যে আ এটা তো খারাপ নয়। আমি তো তাহলে অভিনয়টা ভালো করতে পারি। তারপরে একটার পর একটা মানে আমি স্কুলে থাকাকালীন আমি কখনো কর্ণ হয়েছি। অনাম্নী অঙ্গনা ১ম পার্থের কর্ণ, কখনো চিত্রাঙ্গদা মানে এবং প্রচুর স্টেজ শো করেছি ওখানে। মানে তোমার থিয়েটারটাই কিন্তু ১ম ভালোবাসা ছিল যতটুকু মনে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অভিনয়ে আসার মানে হ্যাঁ। ছোট পর্দা বড় পর্দার আগে তোমার বোধহয় না আমি না থিয়েটারটাই ছিল। কোনোদিনই হিরোইন হতে চাইনি। আচ্ছা। আমি বরাবরই অভিনেত্রী হতে কেন? চেয়েছিলাম। তোমাকে তো দেখতে যথেষ্ট সুন্দর ছিল। হিরোইন হওয়ার মতোই ছিল। আমার না মনে হয় মানে হিরোইন হলে না একটা নির্দিষ্ট ক্যাটেগরিতে বেঁধে দেওয়া হয়। মানে তুমি যদি অভিনেত্রী হও, তোমার অনেক অপশন থাকবে, অনেক ধরনের চরিত্র করা। একজন হিরোইনকে তুমি কখনো নেগেটিভ চরিত্র করতে দেখবে না। বা সে আদার কোনো বয়সের চরিত্র করতে সে পারবে না। এখন যদিও কনসেপ্টটা চেঞ্জ হয়ে মানে গেছে। আমি যে সময়ের কথা যে বলছি, সময়ের আমার কথা ভাবনাটা বলছো। যেই হ্যাঁ। সময়। তো সেই সময় না মানে একটা তথাকথিত হিরোইন মানে সে এরকমই হবে। গ্ল্যামারাস তাকে হবে। এটা হ্যাঁ। তো আমি খুব একটা গ্ল্যামারের পেছনে কোনোদিন মানে ছুটিনি। মানে আমার খুব পরিশ্রম করতে আমার ভালো লাগতো এবং নিজে কিছু করব এটা ভালো লাগতো। তো সেখান থেকে আমি ভালো অভিনেত্রী হতে চেয়েছিলাম। আ বাবা-মা কি চেয়েছিলেন? বাবা চেয়েছিল আমি ডক্টর হই, আর মা চেয়েছিল আমি স্কুল টিচার হই। আচ্ছা। আমি চেয়েছিলাম এই দুটোই আমি চরিত্রে হব অভিনয়ে। আ এই যে তোমার ছোটবেলাটা যে কেটেছে আ পরিবারের মধ্যে, তো সেখান থেকে তুমি হঠাৎ করে একদিন কলকাতায় চলে এলে। তাহলে সুস্মিতা তার মানে খুব সাহসী একজন মেয়ে। হ্যাঁ, আমি তাই তো মনে হয় নিজেকে। মানে আমার মনে হয় যে সুস্মিতা আর আমি দুটো আলাদা সত্তা। আমি যখন নিজেকে নিজে দেখি, তখন আমি ভাবি এত দুঃসাহসিক কি করে হতে পারে একটা মেয়ে? মানে ইনফ্যাক্ট এখনো যে সমস্ত কর্মকান্ডগুলো আমি করি, খুব একটা সাধারণ করি বলে আমার মনে হয় না। মানে সেই মানে গ্রামাঞ্চলের মানুষ তো এটা ভাবতেই পারবে না। মানে দেখো কেউ কিছু করার আগে বা হ্যাঁ, কিছু বলার আগে আ সাধারণ মানুষ যেটা ভাবে যে এটা বলবো, এটা বলার পর কি হবে? এটা বলাটা কি ঠিক হবে? কিন্তু এমন কিছু মানুষ আছে যারা ভাবে যে আমি এটা করবই। কে কি বলল I don't care. হুম। তুমি কি খানিকটা সেরকম? হ্যাঁ, মানে আমি না ভাবি যে আমি তো ভুল কিছু করছি না। কেউ কেন কিছু বলবে? মানে আ এটা তো ইললজিক্যাল কিছু করছি না। আমি সমস্ত জিনিসটা একটু লজিক দিয়ে ভাবি। যেমন ধরো আমাদের তথাকথিত কিছু নিয়ম আছে মানে সমাজে থাকতে গেলে। কিন্তু সেগুলো কি সায়েন্টিফিক্যালি ঠিক বা আমার হয়তো করতে ভালো লাগে প্রত্যেকটা প্রথা। বাট সেগুলো কোথায়? যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল হিসেবে বলি, আমি শাঁখাপলা পড়ে আছি। হুম, আমার ভালো লাগে শাঁখাপলাটা পড়তে। হুম, আমার সাথেই আমার না প্রতিযোগিতাটা অ্যাকচুয়ালি। হুম। আমার শাঁখাপলা পড়তে ভালো লাগে, সিঁদুর পড়তে ভালো লাগে। কিন্তু আমি এর হিস্ট্রিটাও জানি। যে কেন এই শাঁখাপলাটা এসছে, কেন এই সিঁদুর সিঁদুরটা পরানো এসছে। হয়। হুম। যে দাসত্ব থেকে এবং মাথা ফাটিয়ে দেওয়া হতো হ্যাঁ, যে আজ থেকেই নারী আমার অধিকার হুম, এবং মাথা ফাটা থাকতো এবং এটা শেকল থাকতো। হুম, সেইখান থেকে আজ এই মানে অভিযোজন হয়ে, হয়ে পরিবর্তন হয়ে, হয়ে এই শাখা সিঁদুর এসেছে। কিন্তু আমার ওই আমি হয়তো সেই আ আধুনিকা নারী কিন্তু একই সাথে আমি ঘরোয়াও। যে আমার এগুলো করতে ভালো লাগে। যে আমার ভালো লাগে বলে করছি কিন্তু তুমি আমাকে এটা চাপিয়ে দিতে পারো না। হুম।
একদমই তাই। কিন্তু যখন তুমি কলকাতায় এসেছিলে তো খুব একটা তো সহজ রাস্তা পাওনি। যথেষ্ট কষ্ট করতে হয়েছে আমি আমি যতটুকু চিনতামই না জানি। টালিগঞ্জ কোথায়। মানে তুমি বোধহয় স্টেশনেও তোমাকে সারারাত কি করতে হয়েছিল? কাটাতে হয়েছিল? হ্যাঁ, মানে সেটা একটু পরে, মানে আমি যখন কলকাতায় আসি, তারপরে জুনিয়র আর্টিস্টের জন্য অডিশন প্রচুর জায়গায় আমি দিতাম। চলো চা খেতে খেতেই কথা বলি। তখন অডিশনটা কেমন ছিল সুস্মিতা? আর বলো না, মানে আমি এখন দেখি আর তখনকার ইন্ডাস্ট্রি, মানে যারা সেই সময় আছে তারা মানে একমত হবে আমার সাথে। মানে আমরা ধরো সকালবেলা গিয়েছি অডিশন দিতে, সেই অডিশনটা হয়তো হচ্ছে সেই বিকেল বা সন্ধে, সারাদিন কোনো খাওয়া নেই, আমরা ওয়েট করছি, প্রচুর মানুষ। এবং কোনোদিন এরকম হচ্ছে যে সেদিন হয়তো অডিশনটাই হলো না, এরকমও হয়েছে। মানে হুম, সেটা আবার জুনিয়র আর্টিস্টের জন্য অডিশন, হুম, তুমি কোন জায়গা থেকে মানে তুমি ভাবো। হুম, এবং হুম। সেখানে হয়তো পার ডে ছিল আমার 500 টাকা, এবং সেই 500 টাকা দিয়ে হয়তো আমার এক সপ্তাহ চলে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তো একটা সময় তখন আমার তুমি কলকাতায় পুরো একা? কলকাতায় পুরো একা। বাবা মা ওখানে? বাবা মা ওখানে, কারণ ওদের কলকাতায় দুজনের তখন সার্ভিস কোনো ছিল। বন্ধু-বান্ধব কেউ ছিল না? না, মানে আমার কোনো দিনই কোনো বন্ধু বান্ধব তৈরি হয়নি। তার কারণটা মানে আমি সারাটা, মানে কলকাতা যত স্ট্রাগল এর মধ্যে দিয়ে কেটেছে না, ওই স্ট্রাগলটাই ছিল যে আমার শুধু লক্ষ্য ছিল না আমায় কাজ করতে হবে। আমি এখান থেকে ফিরে হয়তো চলে যেতে পারি। হুম, মানে বাবা মার কাছে হয়তো, বা ও সময় ফিরে গেলে কি হবে এরপরে? এরপরে হবে কোনো একজন ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে, তার ঘরণী হয়ে আমি থেকে যাবো। হুম, এছাড়া তো আর এরপর আর কি হতে পারে? কিন্তু আমি নিজে কিছু করতে চেয়েছি বরাবরই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, মানে আমার শেষ শক্তি কি হয় দেখি না, শেষটা কি হয়? আমার মানে যে অভিনেত্রী বা যে আজ প্লেন চালাচ্ছে তারও দুটো পা, দুটো হাত, চোখ, আমারও হুম, সেম। মানে আমি কেন পারবো না? হুম, কি কম আছে আমার মধ্যে? আমি বারবার সেটা রেকটিফাই করার চেষ্টা করেছি। সেই কমগুলোকে আমি বারবার নতুন করে তৈরি করেছি নিজের মধ্যে। যেরকম আমি যখন ফার্স্ট কলকাতায় আসি, আমার উচ্চারণ নিয়ে প্রচুর সমস্যা ছিল। আচ্ছা। যেরকম কলকাতায়, মানে গ্রামাঞ্চলে, আমি কয়েকটা এক্সাম্পল তোমাকে বলছি। হ্যারিকেন বলা হতো না। হুম, মানে আমি কিন্তু মানে ছোটবেলাটা হ্যারিকেনের আলোতে পড়েছি। তো ওই হ্যারিকেনটাকে গ্রামাঞ্চলের ভাষায় বলা হতো হারকিন। হারকিন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ইয়েস। এখনো অনেকে বলে ওটা হারকিন। গ্রামাঞ্চলের ভাষা। হ্যাঁ, তারপরে ধরো টমেটো, হুম। এটাকে গ্রামাঞ্চলের ভাষায় বলা হতো টমেটম। টমটম বা টমেটম, টমেটম। টমেটম। আচ্ছা। তারপর রাঁধুনি, হুম, এটাকে বলা হতো রান্নি। আচ্ছা। আমি এটা অভিনয় করতে করতে বহু জায়গায় হয় না সবাই মিলে মানে আমি এরকম একটা ভুল উচ্চারণ করে ফেলেছি, সেটা নিয়ে সকলে হাসাহাসি করছে। আমি অ্যাকচুয়ালি যা শিখেছি এখনো পর্যন্ত না, মানুষের অপমান দিয়ে শিখেছি। যে আমার কিছু একটা ভুল, আহ, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, উচ্চারণের ক্ষেত্রে হতে পারে, আমার হাঁটা চলা কথাবার্তা, অভিনয়, আমার এভরিথিং যা যা আমি শিখেছি এখনো পর্যন্ত। আমি একটা সেলফ মেড পার্সন। হুম। মানে আমাকে কেউ আলাদা করে তৈরি করেনি, মানুষের অপমান আমাকে তৈরি করেছে। আর আমি থ্যাঙ্কফুল তার জন্য। মানে আমি খুব চাই যে এরকম সময় কোনোদিন না আসুক যে সবাই আমাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। আমি সবসময় চাই যে আমাকে বিরোধিতা করার বা আমার খারাপ বলার কেউ থাকুক, তা না হলে আমি আর এগোতে পারবো না, ওখানে সমালোচনা স্টপ করার হয়ে কেউ যাবে। থাকুক। এক্স্যাক্টলি, মানে তারা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালো করে। কিন্তু ওই সময়টা তোমার পাশে কোনো বন্ধু-বান্ধব ছিল না, বাবা-মা ছিলেন না। তো আমি তো তুমি এরকম, মেন্টালি কি খুব স্ট্রং? হ্যাঁ, আমি সেটাই তো এখন মনে হয় আমার, যে খুবই স্ট্রং। কষ্ট তো হতো, তা কান্না তো পেতে। দেখো আমি ওই বলছি না, আমার মধ্যে দুটো বর্তমান। আমি যেরকম ওভার ইমোশনাল, মানে এবং তার সাথে সাথে প্রচুর স্ট্রংও। মানে আমি হয়তো নিজের জন্য নিজে কাঁদছি, মেয়েটার এত হুম। কষ্ট, বেরোতে পারছে না, মানে এরকম হয়েছে বহু বছর আমি দুর্গা ঠাকুরের মুখ দেখিনি। মানে কেন? মানে কারণ জামা কিনতে হবে তো, আমার কাছে পয়সা কোথায়? আচ্ছা। তাই না? মানে আমার ধরো দুটো, মানে কলিগের সাথেও, বা আমার তখন কলকাতাতেই আছো। কলকাতাতেই আছি। চতুর্দিকে আলোয় উৎসবে ভরে গেছে দুর্গাপুজো। আমি ঘুমিয়ে থাকতাম সেই সময়। আমার মনে হয় যে, মনে হতো যে ঘুমিয়ে থাকলে কষ্ট, খিদে এই দুটো পায় না। হুম। তো আমি ওই ছুটি, আমার কাছে ছুটি ভালো লাগতো না। ছুটি মানে হচ্ছে আমার পার ডে টা অফ হয়ে যাবে। তখন তুমি জুনিয়র আর্টিস্ট হিসেবে। জুনিয়র আর্টিস্ট, এবং তারপরে আমি তো একটা কথা বলো, এই যে হ্যাঁ, তোমার অডিশন দিচ্ছ, এ হচ্ছে, এখনো যেরকম কাস্টিং কাউচ শোনা যায়, তোমাকে কি ফেস করতে হয়েছে এরকম? অফার তো প্রচুর এসেছিল। কিন্তু এখনো পর্যন্ত আমি অভিনয়ের জন্য কিছু করিনি। আমার মনে হয়েছিল যে আমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, আমি
মানে তাহলে তো আমি প্রচুর বড় বড় চরিত্র করে ফেলতাম এতদিনে, তাই না? আমি মানে রিজেক্টও হয়েছে নিশ্চয়ই বড় চরিত্র থেকে। একদম। এবং বহুবার সেটা হয়েছে। এবং মানে অভিনয়ের জন্য আমি কিছু মানে আমার কাছে যদি ট্যালেন্ট থাকে তবে আমি অভিনয়টা করবো, এটা আমার মাথাতে ছিল। আমি ওই জন্য মানে এখন দেখি আর ভাবি যে মানে এরা সেই মানুষরা, বাট এরা একটা সময় এটা বলতো, আজ তারা সমাজের চোখে কত সুন্দর, পবিত্র, সাদা, সম্মানীয় ব্যক্তি। অবাক লাগে। অথচ তাদের আসল মুখটা তুমি জানি, চেনো বা অনেকেই জানো, জানি। অনেকেরই জানো। তো এই যে ইন্ডাস্ট্রিতে যখন তুমি এলে, তুমি সুন্দরবন থেকে এসছো, তোমার যেটা হয় আর কি, অনেকের অবসাদ হয়, ফ্রাস্ট্রেশন চলে আসে, ডিপ্রেশন হয়। তো সুন্দরবনের সুস্মিতার কি সেগুলো হতো? হতো, কিন্তু আমি সেটাকে প্রশ্রয় দিতাম না। আমি আচ্ছা। নো সুস্মিতা, তুমি এটার জন্য অ্যালাউডই নও। আমি কখনোই নিজেকে প্রশ্রয় দিতাম না যে তুমি ডিপ্রেশনে চলে যাবে। আমি এই কারণে কথাটা তোমাকে বললাম হুম যে এই যে কলকাতা শহরের যে আপব্রিঙ্গিংটা, সেটা তো একটু অন্যরকম। হুম হুম হ্যাঁ, একদম। বাবা মার সঙ্গে থাকছে, হুম নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকছে, তারা হাতের কাছে সবকিছু পেয়ে যাচ্ছে না চাইতে। কিন্তু তুমি তোমার যে লাইফটা বললে, সেটা হচ্ছে তোমার কষ্ট করে একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। তোমার পরিবার হয়তো সচ্ছল ছিল, কিন্তু তুমি হ্যাঁ, এইটা মানুষ ভুল করে হুম, যে আহ, ও, তোমার বাবা মা দুজনেই তো সার্ভিস করতো, হুম, তাহলে তুমি ফুটপাতে কেন ছিলে? হুম, মানে এইটা কিন্তু ক্ল্যারিফাই করার একটা জায়গা আছে। মানে মানুষ এই জিনিসটা ভুল করে। আমি কিন্তু সেই সময় পরিবারের সাপোর্টটা নিইনি, আমি নিজে করতে চেয়েছিলাম। সেই জন্য আমাকে ফুটপাতে থাকতে হয়েছে। সেই কারণে আমাকে এই এত যে মানে কৃচ্ছ সাধন, সেগুলো সব আমার নিজে করবো বলে করতে হয়েছে। ফুটপাতের জীবনটা কেমন দেখলে? এটা না একটা স্বপ্নপুরীর মতন। মানে আমার মনে হয় যে আমার এটা বোধহয় অনেকগুলো জন্ম। মানে এক জন্মে এত কিছু পসিবল নয়, এত এক্সপিরিয়েন্স, এতগুলো জীবন যাপন। মানে এক একটা জীবন যাপন আমার মনে হয় এক একটা জন্ম। আর আমাকে নতুন করে জন্ম দিয়েছে প্রত্যেকটা মোমেন্ট। এরকমও হয়েছে যে আমি যখন আহ এক একটা নিচতলা বাড়ি ভাড়া নিয়ে আমি আছি, আমার কাছে খাট নেই, কিছু নেই, শীতের সময় আমি শুধু একটা চাদর বিছিয়ে মেঝেতে শুয়েছি। এবং ঠান্ডা লেগে মশা কামড়ে করে টাইফয়েড হয়ে যায় আমার একবার। এবং আমি না মানে অভিমানে প্রচন্ড অভিমানীও আমি, হুম, যে বাবা মা তো ওখান থেকে এখন আসা পসিবল নয়, তাহলে আমার আপন বলে তো আর কেউ হতে পারে না। তো আমি কাউকেই বলিনি। এবং টানা 3 দিন আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করেছিলাম। আমার জিভের যে লালা থাকে না, লালা হুম। গ্রন্থিটা শুকিয়ে গিয়েছিল। মানে না খেয়ে, না খেয়ে, না জল না খেয়ে, জল খেয়ে। এভরিথিং। মানে মানে অদ্ভুত সব সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। কিন্তু ওই কই মাছের জানের মতন আর কি, ঠিক নিজেকে আবার বাঁচিয়ে বার করে নিয়েছি সব সব মানে পরিস্থিতি থেকে। হুম। তো এই যে ধরো এই সময়টা যে তুমি স্ট্রাগল করছো, এই সময় তোমার আহ মনের মানুষ কেউ ছিল না তোমার পাশে? না, মানে সেগুলো আমার বিলাসিতা লাগতো। তোমার গ্রামে কখনো প্রেমের সম্পর্ক হ্যাঁ, হয়নি? গ্রামে তো হয়েছে, হয়েছে? প্রচুর হয়েছে। আচ্ছা। কিন্তু সেগুলো স্থায়ী হয়নি। না। তা যখন তুমি চলে আসছো, হ্যাঁ, তোমার বন্ধু কি জানতো, মানে তোমার যে বন্ধু তখন জানতো যে তোমার সুস্মিতা চলে যাচ্ছে এবার আমাকে ছেড়ে আমার বন্ধু শহরে? বলতে তুমি কি পুরুষ বন্ধুর কথা পুরুষ বলছি, বন্ধুর কথা বলছো? বিশেষ বন্ধুর কথা বলছি না। আমার পুরুষ বন্ধু ভাবে ছিল না, মানে বয়ফ্রেন্ড ছিল। কিন্তু আমার ওই হয় না, মানে এটা মানুষের কাছে সত্যি এখন অবিশ্বাস্যকর একটা বিষয় যে একটা মেয়ে কি করে ধোকা খেতে পারে এতবার। মানে সেও মানে একটা ধোকা খেয়েছিলাম। 3 বছর একটা সম্পর্ক ছিল। আমার সাথে সম্পর্ক রেখেও তার কলেজের একটি মেয়ের সাথে তার ইকুয়ালি সম্পর্ক ছিল, সেটা জানাজানি হয়ে যাবার পর মানে ব্রেকআপ হয়। ব্রেকআপ হয়। হ্যাঁ, মানে এই ধরনের ছোট ছোট বিষয়গুলো ঘটতে তখন থাকে। তোমার জেদটা আরো বেড়ে যায় নিজেকে হ্যাঁ, এবং তারপর। আমাকে তখন মানে ওরা চাইতো না আমি ইন্ডাস্ট্রিতে আসি, কাজ করি। ওটার পরে আরো মানে জোর করে নিজেকে আনলাম যে না, আমার নিজের কিছু করা দরকার। এইসব জিনিস তো হবে। তুমি একটা ছবি করেছিলে, হ্যাঁ, ছবিটার নাম তোর না? তোর নাম। হ্যাঁ। ইয়েস, হ্যাঁ। সেটার ঘটনাটা একটু বলো, মানে সেটা কিভাবে সুযোগ পেলে, তারপরে আর কেন তুমি ওইদিকে গেলে না, মানে এই জায়গাটা একটু জানতে চাইছি। আমার না স্ট্রাগলটা মানে আ আমি সব ধরো একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে তুমি যখন যে সিচুয়েশনে পড়েছো সেই সিচুয়েশনের মতন চলেছো, একদম, একদম। আগু পিছু ভাবোনি। না, না। যখন যে সুযোগটা পেয়েছো চেষ্টা করেছো সেটা নেওয়ার, আবার যখন কোনো হার্ডল পেয়েছো সেটাকে ক্রস করার চেষ্টা এক্সাক্টলি, করেছো। আমার এক্সাক্টলি।
এতক্ষণ তোমার সাথে কথা বলি এটাই মনে হয়েছে। তোর নামে সুযোগটা কিভাবে আসলো? তোর নামে না, এটা একটা খুব মানে হঠাৎ করেই একটা অডিশন, যেরকম সমস্ত অডিশনের খবর আসে, সেরকম একটা অডিশনের খবর আমার কাছে আসে এবং আমাকে জিজ্ঞেস করা হয় তুমি স্কুটি চালাতে পারো? ওখানে দেখবে আমার স্কুটি চালানোর সিন আছে কিছু। আমার কিছুতেই না ছিল না, এবং আমার ছোট থেকেই মানে ইচ্ছে ছিল যে আমি সব কাজ পারবো, এক্স্যাক্টলি আমি কিন্তু সব কাজ পারি, মানে সেটা ঘরের বলো বাইরের বলো, এভরিথিং আই ক্যান ডু। তো আমাকে বলা হয়েছে জানো, আমি বললাম হ্যাঁ জানি। তখনই তুমি জানতাম না, তখন তো আমি অডিশনে বাকি যেটা অ্যাক্টিং করতে দিয়েছিল, আমি এটুকু কনফিডেন্ট ছিলাম যে যদি অভিনয়ের পোর্শন আসে কখনো, সেখানে আমি সিলেক্ট হবই হব। বাকিটা আমি জানি না, হ্যাঁ বাকিটা আমি জানি না। কিন্তু আমাকে ওই স্কুটিটার জন্য আমি রিজেক্ট হয়ে যাবো এটা আমি মানতে পারছি না। ওই দিন রাতারাতি স্কুটি চালাতে জানেন এমন একজনকে ডেকে আমি এক রাতের মধ্যে স্কুটি চালানো শিখে নিয়েছিলাম। তার পরের দিনই আমার শর্ট। আচ্ছা। এবং ক্যামেরা, চারিদিকে ক্যামেরা আছে এবং একটা একটা পজিশন করা আছে যে আমাকে স্কুটি চালিয়ে ওই পজিশনেই দাঁড়াতে হবে। মানে সেটা যে ভেতরে তো আমার ভয় করছে যে আমি যদি সোজা চালিয়ে দিই ক্যামেরার উপর দিয়ে, তাই গেল আমার। কিন্তু না, একদম প্রপার, মানে ওটা দেখে বোঝা যাবে না যে আমি স্কুটি চালানো জানতাম না তার আগে পর্যন্ত। আচ্ছা, তো সেইভাবে তোমার ছবিতে হ্যাঁ সুযোগ পাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তারপর ওই সেম স্টোরি, নেক্সট ফিল্ম যদি করতে চাও দেন ব্লা ব্লা ব্লা, মানে অফার, সেগুলো মানে অ্যাকসেপ্ট করা বা না করে না না, করাটা তখন তোমার কাছে মনে হয়নি। কিন্তু একটা কথা বলো, এই যে বর্তমান সময়ে যেটা চলছে, যেটা নিয়ে কিছু মানুষ তোমাকে সাপোর্ট করছে, কিছু মানুষ সাংঘাতিক ভাবে ট্রোল করছে, এই জায়গাটা কেন এলো? কারণ একটা সম্পর্ক হোক, দুটো সম্পর্ক হোক, তিনটে সম্পর্ক হোক, এখন মানুষ যে জায়গায় দাঁড়িয়ে আছে 2026-এ, সম্পর্ক যদি ভেঙে যায় যে যার মতন থাকে, অনেকে আবার বন্ধুর মতন থাকে। তাহলে এই তিক্ততাটা কেন হলো? তুমি যদি একটু খেয়াল করো দেখবে আমাদের সম্পর্ক ভাঙার স্টোরিটা ফার্স্ট তুমি আমি করিনি। সব্যসাচী পোস্ট করেছিল তোমার জন্মদিনে। মানে তুমি কিন্তু আমাকে কিছু করতে দেখবে না এখানে। আমি সেটাই বলছি যে তুমি খুব খারাপ, তুমি জঘন্য, তুমি খুব বাজে। তুমি চলে যাওয়ার পরে এরকম একটা মানে তীব্র দাবদাহ কেন তৈরি হলো? হ্যাঁ মানে ভাই আমি তো খারাপ, তো বলা উচিত ছিল লেট ইট গো। এক্স্যাক্টলি বাঁচা গেছে। এক্স্যাক্টলি সেটাই আমি জানি না, মানে সেটাই হওয়া উচিত। যারা ট্রোল করছে বা যারা মানে জানি না মানে কি ভাবছে, তারা তাদেরকে অন্তত এইটাও ভাবা উচিত ইকুয়ালি যে হ্যাঁ, যে চলো আমি খারাপ, আমি তো বেরিয়ে গেছি, তাহলে লেট ইট গো, মানে এটা নিয়ে আর ভাবনা বা এটা নিয়ে করার। কিন্তু পয়েন্টটা হচ্ছে সেটা তো নয়, সেটা তো তারা ভালো করে জানে, সব থেকে ভালো করে তারাই জানে যে তারা কি হারালো। মানে কেন, কোন জায়গাটায় দাঁড়িয়ে? আমি তোমাদের আগের কিছু ব্লগ দেখেছি, তা তুমি ব্লগে কেন এলে সেটা আমি পরেও আসবো অভিনয়ের পাশাপাশি। সেখানে যেন মনে হয়েছে খুব হ্যাপি ফ্যামিলি, খুব সুন্দর সবকিছু চলছে সবকিছু। ব্লগিংটা হচ্ছে একটা রিয়েলিটি শো কাম সিরিয়াল, স্ক্রিপ্টেড। মানে এটা না, মানে যারা যত ভালো অভিনেতা অভিনেত্রী তাদের তো স্ক্রিপ্ট আরো লাগেই না। মানে আমাদের ব্লগিং যদি তুমি দেখে থাকো, আমাদের কোনো স্ক্রিপ্টই ছিল না, সব ইনস্ট্যান্ট অ্যাক্টিং। সেখানে দেখেছি তুমি আলাদা থাকা সত্ত্বেও ওদের বাড়িতে গেছো, ওদের সঙ্গে সময় কাটিয়েছো, তোমাকে কুটনি বৌদি বলে মজাও করেছে, সবকিছুই হয়েছে। কিন্তু কোথায় গিয়ে ঘাটা লাগলো যাতে এই ব্যাপারটা ভেঙে গেল, যে বিজনেসটা ভেঙে গেল? ফ্যামিলি বিজনেস। তা সেই ফ্যামিলি বিজনেসটা তো তোমার সঙ্গে আপোষ করেও করা যেত। আপোষ করেছিল তো। আচ্ছা। অন্য বন্ধু পাতা বাইরে, দাদার সাথে সম্পর্ক ঠিক নয় তো কি হয়েছে, বিজনেসটা ভাঙা যাবে না, এটাই কিন্তু আমাদের রোজগার। তাদের সাথে এসেছিল তো। তো তোমার সব থেকে বেশি ডিস্টার্ব তাহলে তুমি কার থেকে মনে করো, যে কার জন্য তোমার এতটা ক্ষতি হলো? আমি না সত্যি কথা মনে করি এটা শায়কের জন্য। মানে হতে পারে এটা শায়কের জন্য আমার ওর দাদার সাথে বা ওর ফ্যামিলির সাথে পরিচয় ঠিক ইকুয়ালি, মানে ও যে সমস্ত, আমি জানি না ওর মাথায় কি চলে, ও মানে ডুয়েল পার্সোনালিটি মেবি।
উম, মানে এমন কিছু কুটকাছালি করতো বা যেটা বলা উচিত নয়, করা উচিত নয়, করে ফেলতো, বা ওর দ্বারা কিন্তু না মানে সবাই মানে এফেক্টেড। এফেক্টেড হয়ে যেত। এবং আমি ওকে অনেকবার রিকোয়েস্ট করতাম যে প্লিজ এটা বলিস না এখন, এটা এখন করিস না, দেখ একটুখানি তো দাদার সাথে আমার সম্পর্কটা ভালো আছে, মানে সেটা নিয়েও ব্ল্যাকমেলিং চলতো, মানে এই সমস্ত বিষয় আর কি। মানে আমার মনে হয় যে ও যদি একটু ঠিকঠাক হতো তাহলে বোধহয় সব ঠিক থাকতো, মানে সো কল্ড সব ঠিক থাকতো না, বাট আমাকে বেরিয়ে আসার বিষয়টা করতে হতো না। তুমি কবে মনে করলে যে এই সম্পর্কটা আর না? দেখো প্রথমত ওই যেটা বললাম আমি তোমাকে, এখন মানে মাতৃত্বটাকে নিয়ে এত জঘন্য নোংরা জায়গায় মানুষ নিয়ে চলে গেছে, যদি বা তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার ছোট থেকেই মানে যবে থেকে আমি মেয়ে ব্যাপারটা বুঝেছি, আমার মাতৃত্বটা আমার কাছে সব থেকে আগে ছিল, যে না আমাকে মা হতেই হবে, মানে উইদাউট মাতৃত্ব আমি জীবন ভাবতে পারি না। একটা সার্কেল অনেকে ভাবে কমপ্লিট হলো আমার লাইফে, যে হ্যাঁ। আমি বিয়ে করলাম, আমার কেরিয়ার আছে, হুম আমি বিয়ে করলাম, সংসার করছি, এবার আমি মা হব। হুম হুম। এটা অনেক মেয়েরই একটা ভাবনার মধ্যে থাকে। একদমই। আমি সেটাই বরাবরই ভেবেছিলাম। কিন্তু আমার যখন সব্যসাচীর সাথে পরিচয় হয়, তখন আমি জানতাম যে ও আ বাচ্চা পছন্দ করে না। কিন্তু এটা আমি জানতাম না যে ওর ফ্যামিলিও পছন্দ করে না। আমি ভেবেছিলাম বাচ্চা পছন্দ করে না এরকম ফুল ফুল আর বাচ্চা পছন্দ করে না এমন মানুষ তো খুব কম হ্যাঁ, আছে। আমি তো রিসেন্ট দেখলাম যে সেটাকে আবার ক্লারিফাই করার জন্য, আমাকে ভুল প্রমাণ করার জন্য রিসেন্ট সায়ক আবার মাম্পি নামে আরেকজন ব্লগার আছেন। তার সাধ খাইয়ে সেখানে আবার লিখেছে যে কি আ একটা বাচ্চা আসা খুবই শুভ, ভালো, অ্যান্ড বাচ্চা পছন্দ করে না এমন খুব কম পরিবার আছে। মানে এটা দিয়ে জাস্টিফাই করতে চাইলো যে ওরা পছন্দ করে বাচ্চাটা। কিন্তু ওই যে বাচ্চা পছন্দ করে না এমন খুব কম পরিবার আছে, তাদের মধ্যে তো ওরাই একজন। হুম। কিন্তু বাচ্চা তো তোমার হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা অ্যাক্সিডেন্টাল বেবি, মানে সেটা সব্যসাচীর সঙ্গেই হ্যাঁ, 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 সময়ই তো। একদমই, একদমই তাই। এবং সেটা ওই পিরিয়ডটা তুমি কেমন ফেস করেছো খুব শ্বশুর বাড়িতে? খারাপ, আচ্ছা। খুব খারাপ। মানে সেই সময়টা আ মানে প্রথমত যেদিন আমি বলি যে আমি প্রেগন্যান্ট, সেই দিন জাস্ট হয় না যে ছোট থেকে একটা দেখবে স্বপ্ন থাকে যে আমি প্রেগন্যান্ট, কথাটা যখন বলবো পরিবারের লোকজন একেকজনের একেক রকম রিঅ্যাকশন থাকবে, হ্যাপি ফেস। হাজবেন্ড প্রচন্ড খুশি হয়, সবাই তার থেকেও বেশি হ্যাঁ, খুশি হয় দাদু ঠাকুমা থাকলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার কাছে পুরো সিনটা অন্য ছিল। আমি যখন ফার্স্ট বলি যে আমি প্রেগন্যান্ট, তখন সায়ক বলে যে, "ছি, ছি, ছি! বিয়ে ২-৩ মাসের মধ্যে প্রেগন্যান্ট, লোকে কি বলবে?" আ উম সব্যসাচী তো পুরো মানে স্তম্ভিত হয়ে বসেছিল যে কি করে এটা হলো। আর আম আ ওর মা, মানে সব্যসাচীর মা, শাশুড়ি যে ছিল, তার বক্তব্য ছিল, "আমি তো এই বংশ বাড়াতেই", মানে হাসি ছিল না একদমই মুখে, জাস্ট এরকম রিঅ্যাকশন ছিল। "আমি তো এই বংশ বাড়াতেই চাইনি। কি করে যে, দেখো তোমরা কি সিদ্ধান্ত নাও।" বংশ কেন বাড়াতে চাই না? হতে পারে ওনার ওনার শ্বশুরবাড়ির এক্সপেরিয়েন্স খারাপ, সেই জায়গা থেকে হতে পারে। কিন্তু তাই বলে তো একটা মেয়ের মাতৃত্ব হুম। শুধু হবে তো না, বংশকে করার জন্য নয়, ধরে নয়। রাখার জন্য এবং নয়। বহুবার এটা হয়েছে, আমাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, এবং আমার হাতে পিল পর্যন্ত ছিল অ্যাবর্শন এর। আমি সেটাও ফেলে দিয়ে এসেছি। যে না, এবং আমি বলেছিলাম যে ঠিক আছে, তোমাদের ফিন্যান্সিয়ালি তো কোনো কিছু আমার আমার দায়িত্বই নিতে হয় না। উল্টে হুম। আমি সব্যসাচীর ভরণ-পোষণের দায়িত্ব আমিই নিতাম। আমি সেটা হ্যাপিলি নিতাম। যে হ্যাঁ, ওর রোজগারটা কম, আমিই করি বিষয়টা। এবং বাচ্চার ক্ষেত্রেও বলেছিলাম যে, "আমার চলাফেরা, কথাবার্তা, আমার কাজ, কোনো কিছুতেই তোমাদের কোনো রকম মনে হবে না যে আমি প্রেগন্যান্ট বলে এটা হচ্ছে না। আমি বাজার করা থেকে শুরু করে যা মানে আমি সুস্থ থাকলে, নরমাল থাকলে যে মানুষ যা এফোর্ট দেয় একটা পরিবারে, আমি সেটাই করেছি। ইনফ্যাক্ট আমি তখন শুটিংও করেছি। আমার তখন কৃষ্ণকলি চলছিল। কৃষ্ণকলিতে হ্যাঁ। হ্যাঁ, তখন আমার ওখানে অন স্ক্রিন, অফ স্ক্রিন ওই সেম পেট নিয়েই আমি হুম। শুটিং করেছি। আলাদা করে যে প্রেগন্যান্সি দেখানোর জন্য যে হুম, কভারটা হুম, করে হুম, সেটা ছিল না। সেটা অরিজিনালি আমার ছিল। হুম। তো আমি সব দিকে কিন্তু সমান তালে এগিয়েছি। বাট এন্ড অফ দ্য ডে গিয়ে এতগুলো মানুষ চাইছে না, একটা বাচ্চা মারা যাক চাইছে। তো সেটা তো আর পসিবল না। আল্টিমেট তোমার স্বাদ হয়নি ওই সময়? যে ছবিটা দিয়ে হ্যাঁ। সায়ক লিখেছে যে, আম "এবারে থাম, আ আর এবারে নরমাল ডেলিভারির জন্য ওয়েট করিস না।" যে ছবিটা, ওটা সাধের ছবি। আচ্ছা। কিন্তু যখন সাধের দিনের কথা হয়,
তখন সেটা কি তোমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল না, না ওটা এখান ওটা থেকে? ওটা শ্বশুর বাড়ি থেকে বলা ভুল, ওটা আমি আমি তুমি নিজে অ্যারেঞ্জ আমি করেছিলে? নিজেকে নিজে সাথ দিয়েছিলাম। আচ্ছা, এই সময় তোমার বাবা মা কোথায় ছিলেন? বাবা মা ছিল তখন, বাবা মার আসতো, সঙ্গে যোগাযোগ ছিল? ছিল, তারা আসতো, কিন্তু ওরা তাদেরকে ওরা কি এখনো সুন্দরবনেই থাকেন? না না না, এখন কলকাতায় থাকে? কলকাতাতেই আচ্ছা এখানেই থাকে সবাই। আচ্ছা। সেটা অনেক বছরই হয়ে হুম গেছে। মানে মাও আসলে, মা ধরো কোনো মিষ্টি নিয়ে আসতো, তাহলে ওটা না মনে হচ্ছে পচা গন্ধ বলে, আমি হ্যাঁ দেখে যেটা জানতে পেরেছি আমার মায়ের সঙ্গে খুবই খারাপ খুব, ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, তখন করতো, ফলে আমি হুম, মাকে বারণ করতাম যে তোমাকে আসতে হবে না বেশি, এটা বারণ এটা করতাম। একটা মেয়ের কাছে খুব পেইনফুল, সেগুলো তো মেনে নিয়েছিলাম আমি। লোকে বলে না ভীষণ যে পেইনফুল। অ্যাডজাস্ট কেন করোনি, একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারে, বিয়ের পর তার বাবা মার অপমান সহ্য করতে কিন্তু পারে আমি না সেটাও সহ্য শ্বশুর বাড়িতে। করেছিলাম। মানে অ্যাডজাস্টমেন্ট বলছে না, আমি সব ধরনের অ্যাডজাস্টমেন্ট করেছিলাম। কিন্তু কেন সুস্মিতা এত অ্যাডজাস্ট কেন করেছো? এতটাই করেছিলাম, কি ভালোবাসতে তুমি চরম শুভশ্রীকে? ভালোবাসতাম ওকে আমি, মানে খুব ভালোবাসতাম ওকে। সেখানে তোমার অস্তিত্ব বিপন্ন হচ্ছে বুঝতে পারোনি? হ্যাঁ, বিপন্ন করেও ভালোবেসেছিলাম। তুমি যে একটু একটু করে নিজেকে নিজের সেই সেই সুস্মিতা, যে সুন্দরবন থেকে যে জেদ, যে সাহস, যে আমি আমি একরোখা মন জেদটা নিয়ে জেদটা এসেছিল, ডাইভার্ট করে দিয়েছিলাম যে যাই করুক না কেন আমি সংসার ছেড়ে বেরোবো না। এখানে জেদটা কাজে লাগিয়েছিলাম। সেটা কি কোনো তোমার প্রিভিয়াস কিছুর জন্যই তুমি হ্যাঁ, এটা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মানে যেহেতু ওই যেটা সবাই বলছে না ৫টা ৭টা বিয়ে, এক্স্যাক্টলি দুদিন ধরে ৭টা বিয়ের একটা মানুষ তো দাবি ট্যাগলাইনই দিয়ে উঠছে। দিয়েছে ৭টা বিয়ে, অ্যাজ ইফ হুম আমি এক একটা বিয়ে করে সেটা আমার প্যাশন, হুম। এনজয়মেন্ট করি, এক একটা বিয়ে করি, এনজয় করি, ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করছি। লাইক দ্যাট, মানে এরকমই মনে হচ্ছে, ভাবছে মানে মানুষজনের ভাবনা চিন্তা আমার সেটাই মনে হচ্ছে। তার জন্য তো তোমার বিয়ে করার দরকার ছিল না, তুমি লিভ ইন করতে পারতে। আমার প্রবলেমটা ওখানেই, যদি আমি কল্ড সেই ধরনের মেয়ে হতাম যারা ধরো চাই ঠিক আছে চলো বিয়ে কি আছে, বাচ্চা হুম কি আছে, হুম। তাহলে তো আমি লিভ ইন করতাম, হ্যাঁ আমি সেটাই। এনজয় করতাম, বিয়ে করতাম না বিয়ে তো আমি। করতে না। কারণ আমি সংসার চেয়েছি, বাচ্চা চেয়েছি, সেই জন্য আমি বিয়ে করেছি। এবং আমার ছোট বয়সে মানে আমার মানে 2010-এ বিয়ে করি একবার। এবং সেটা বিয়ে বলতে কি একদম ঘরের মধ্যে, মানে আমার থাকার যে সময়টা বলছি আমি, যে ফুটপাতে থাকতে ফুটপাতে হচ্ছিল, হ্যাঁ। সেই সময়টা একটি ছেলে আমার আমার জন্য মানে ভালোবাসি ভালোবাসি বলে, তখন তখন আমার মনের মধ্যে প্রেম জিনিসটাই নেই, তখন একটা আমাকে আশ্রয়ের দরকার ছিল, আশ্রয় মানসিক দরকার, আশ্রয়। নিজেকে আহ, মানে বাঁচাতে হবে। হুম। তো সেই একটা মুহূর্তে সাপোর্ট দরকার ছিল। এক্স্যাক্টলি, তো আমি বলি যে তাহলে তোমার বাড়িতে নিয়ে চলো, ওখানে আপাতত আমাকে থাকতে দাও। বাড়ির লোক বলে যে না, এ, বিয়ে না করে থাকা যাবে না। ঠিক আছে, ওইখানে দাঁড়িয়ে স্পটে দাঁড়িয়েই বাজার থেকে দুটো মালা নিয়ে আসা হয়, বাড়ির যে কজন মেম্বার ছিল তাদের সামনে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা বিয়ে আমার। এটা কোনো আইনি কোনো ছিল না না, না, কিছু ছিল ছিল না? না, আচ্ছা। এটাই বিয়ে। হুম। এই যে আজ এত রিচুয়ালস থেকে বলছে না, এই রিচুয়ালস গুলো কতবার করবে, অ্যাকচুয়ালি আমি লাইফে ফার্স্ট টাইম করেছি এই রিচুয়ালস গুলো। একটু হুইমজিক্যালও তুমি, হ্যাঁ একটু হুইমজিক্যালও তুমি, দুম করে একটা কাজ করে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা না হলে হয়তো আমি এত কিছু করতে পারতাম না, এত যদি হুম। ভাবনা চিন্তা করতাম, সেটা ভালো হোক খারাপ হোক, আমি খুব দ্রুত সিদ্ধান্ত আর নিই, মানুষকে বিশ্বাসও করে ফেলাতে বিশ্বাসও পারো। করে ফেলি। এবং সেই জায়গা থেকে ওটা করা। তো সেই বিয়েটা ভেঙে গেল ভেঙে গেল একটা বলতে সময়। ওর বাবা, আহ, আমি জানি না, মানে আমার ফেসটা, আমার মা বলতো তোর ফেসটাই তোর সব থেকে বড় শত্রু। মানে আমাকে দেখে জানি না কি মনে হয়, আমাকে অফার দিল যে যদি আমি তোমাকে কখনো জড়িয়ে ধরি সেটা কি অন্যায় হবে ঘুমের মধ্যে, ওর বাবা আমাকে বলতো। আচ্ছা, হুম, শ্বশুর মশাই? এক্স্যাক্টলি। এবং ওর ভাই বলতাম দাদার সাথে ভালো সম্পর্ক নেই, কখনো দরকার হলে আমায় বলো। ও মাই গড। তো আমি তখন এদিকে স্ট্রাগল করছি, এগুলো তখন আমার নেওয়ার ইচ্ছেই ছিল না কোনো। হুম আমি বেরিয়ে আসি, ২-৩ মাসের মধ্যে আমি বেরিয়ে আসি। হুম বেরিয়ে এসে আমি আবার নতুন করে স্ট্রাগল শুরু করি। হুম। ওই যে সময়টা বললাম না আমার কিন্তু টাইফয়েড হয়ে ওই যে গিয়েছিল। যার সঙ্গে তোমার বিয়ে হ্যাঁ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর সে তোমাকে আর ডিস্টার্ব বাবা করেনি? ডিস্টার্ব করেছে? করেনি আবার, আচ্ছা। প্রচুর ডিস্টার্ব করেছে। আমি ওই সন্তোষপুরে একটা ফ্ল্যাটে তখন নিচে ভাড়া থাকতাম। হুম। তো সেই যে সময়টা আমি বললাম আমার টাইফয়েড হয়ে গেছিল, আমি মেঝেতে শুতাম, সেই সময়টা হুন্নি হয়ে আমাকে খুঁজে বেরিয়েছে আমি কোথায়। এবং তারপরে তো বহু বছর কেটে গেছে, আমি তখন স্ট্রাগল করছি, এবং তখন আমি একটা চ্যানেলে একটার পর একটা সত্য ঘটনা করছিলাম। হুম। এবং তখন আমার রেগুলার একটা কাজের ব্যবস্থা হয়, এবং তারপরে সিরিয়ালে পার্শ্ব চরিত্র করতে আমি শুরু করি। একটা সময় সিরিয়াল থিয়েটারটা আর পারোনি করতে? থিয়েটারটা আমার কলকাতায় এসে তখন আর হয়নি, হয়নি। থিয়েটারটা অনেক পরে। মানে হুম। থিয়েটার আমি করেছি, আমার নিজস্ব গ্রুপও আছে। হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ, কিন্তু আমি মানে আমার সিরিয়ালটা যেহেতু আমার পয়সা রোজগারটাই তখন ছিল যে আমার হুম নিজেকে বাঁচাতে হবে, নিজেকে মানে ভরণ পোষণটা নিজের করতে হবে। তো সেই জন্য আমার কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো সেই সময় আমি টানা তখন কাজ করছি, প্রচুর কাজ করছি, এবং একটা সিরিয়ালের খুব ভালো চরিত্র আমি তখন করছি। তখন 'দুই পৃথিবী' নামে ইটিভিতে একটা সিরিয়াল হতো। হুম তো সেখানে আমি একটা খুব ভালো চরিত্র করছি। করতে না আমার এরকম ফিল হলো, সবাই মেকআপ রুমে গল্প করতো যে
জানিস তো আমার শাশুড়ি আজকে এটা করেছে, আজকে বরের সাথে অমুক জায়গায় ঘুরতে গিয়েছি, আজকে ফ্যামিলির সাথে এই করেছি। আমার না সামহাও ওই মিসিংটা শুরু হলো, যে সত্যি তো মানে আমি শুধু টানা কাজই করে যাচ্ছি এতগুলো বছর, আমার যে সংসার বাচ্চার যে স্বপ্নগুলো সেটার কি হবে। তো সেখান থেকে আমি শাদি.কমে একটা ইয়ে খুলি, অ্যাকাউন্ট খুলি। আচ্ছা। এবং আমার মনে হয় যেহেতু আগেই এই বিষয়টা ছিল, কলকাতায় এরকম একটা ক্যাচরা ছিল, তা আমার মনে হয় আমি কলকাতার মধ্যে থাকবো না। না, এই যে এটাকে তুমি ডিসলভ করোনি তখন বিয়েটাকে? বিয়েটা তো এমনি কোনো ভিত্তি ছিল না, না কোনো না না মন্দিরেতেও হয়নি। না না না। আচ্ছা, তো মানে ওটা ডিসলভ করার বা আইনত ওটাকে বিচ্ছেদের কোনো না জায়গা না ছিল না না। না। তো এবার আহ, আমি তখন ওই অ্যাকাউন্ট করি, এবং ব্যাঙ্গালোরের একটি ছেলে, যারা দেখলাম যে মানে বাঙালি কোনো বউ চায়, হুম। এবং আমার ওই যে আছে যে আমি একটা মানে ভালো ঘরোয়া বউ হব, এই বিষয়টা, আমি তখন অ্যাক্টিং ছেড়ে আমি চলে যাই ওখানে। আচ্ছা। এবং ওখানে গিয়ে আমি জানতে পারি অ্যাকচুয়ালি ছেলেটির একটি খ্রিস্টান মেয়ের সাথে প্রেম ছিল, এবং তার বাড়ির লোকজন ওই প্রেমটা ভাঙানোর জন্য একটা বাঙালি মেয়ে দেখে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিল, যাতে হয় না এবার অনেকে। বিয়েটা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সেখানেও কিন্তু রেজিস্ট্রেশন হয়নি, আচ্ছা, মানে অনুষ্ঠান করে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, কিন্তু এত হয়েছে। রিচুয়ালস করে নয়। এখানে মানে দুই বাড়ি থেকেই বিয়েটা দেয়, যেরকম নর্মাল বিয়েটা হুম হয় হুম আর কি, হুম হুম। সেরকমই হয়েছিল। তো এবং ওখানে আমি যখন গিয়ে যখন এইগুলো জানতে পারলাম যে না, ওর গার্লফ্রেন্ড একটি আছে, এবং তাকে, ওটা কি পসিবল, থোড়ি না ফ্যামিলি মনে করেন একটা বিয়ে হুম দিয়ে দিলে হয়তো এই প্রেমটা কেটে যাবে, হুম হুম কিন্তু হুম। সেও তো জেদি যে না ঠিক আছে চলো তোমাদের কথাতে আমি প্রেম। ছেলেটির সঙ্গে আগে তোমার কথাবার্তা কিচ্ছু হয়নি? 1 মাসের কথা ছিল, ওই বললাম না, আমার প্রত্যেকটা সিদ্ধান্ত খুব কম সময়ের কম মধ্যে সময়ে দ্রুত নেওয়া। দ্রুত নিয়েছো? এবং আমি, ইমোশনালি? হ্যাঁ, তো আমি চলে যাই, এবং সেখানে দেখি কাজের লোক ছাড়িয়ে দেওয়া হয়, সমস্ত কাজ, বিশাল বড় বাংলো বাড়ি তাদের, এবং সমস্ত কাজ আমি করি, কিন্তু হ্যাপিলি করি, এটা নিয়ে আমার হুম। কোনো অভিযোগ ছিল না। আহ, কিন্তু আমি দেখলাম একদিন আমার তার ফোনে একটা রেকর্ডিং ধরা পড়ে, তার গার্লফ্রেন্ডের সাথে তার কনভারসেশন হুম। রেকর্ডিং আছে, এবং আমি না প্যাটার্ন, একটু সন্দেহ তো আমার হচ্ছিলই, আমি ওর ফোনের প্যাটার্নটা এমনি দেখে তোমাদের রেখেছিলাম। দাম্পত্য জীবন ঠিকঠাক ছিল? না নর্মাল? না না, দূরত্ব ছিল? দূরত্ব ছিল, সেই কারণে আমার সন্দেহটা হচ্ছিল যে হুম মানে সোকল তার সাথে তো প্রেম করে বিয়েটা নয়, হুম হুম যেহেতু এটা হুম। অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমি ওই দূরত্বটার জন্যই আমার মনে হচ্ছিল যে সামথিং রং। তো আমি মানে ওর প্যাটার্নটা দেখে রেখেছিলাম ফোনের, যে কি দিয়েছে। তো সেইটা একদিন ঘুমিয়ে যেতে আমি চেক করলাম, দেখলাম যখন রেকর্ডিং, মানে ওর ফোনে যা যা ফোন আসতো সেগুলো সব সব রেকর্ড হয়ে যেত? রেকর্ড হয়। হ্যাঁ। তো সেই রেকর্ড গুলো আমি চেক করতে করতে দেখলাম একটি মেয়ের গলা, এবং সে বলছে তুমি কত দূরে কখন আসছো, এবং এ বলছে যে আমি এই জাস্ট পৌঁছলাম। মানে রেগুলার তার সঙ্গে দেখা যোগাযোগ দেখা আছে? এবং সব ধরনের সম্পর্ক তার সাথে যে ছিল, সেটা সে রেকর্ডিং গুলো রেকর্ডিং এ পেলে? ছিল। আমি সেই রেকর্ডিংটা আমি শুধু সারা রাত জেগে, আমি তখন সকাল হবে বাড়ির ফ্যামিলি সবাইকে শোনাবো, আমি সকালে উঠে যখন সবাইকে শোনালাম, ছেলেটির মা বলল যে দেখো, ও যা করছে সব তো বাইরে করছে, তুমি তো ভেতরে আছো, ওকে তো আর ভেতরে আনতে পারছে না, তুমি তো বাড়ির বউ। হুম। এইটার পর থেকে আমার মনে হলো যে আমি কোথায় এসে পড়লাম। আমি আমার মানে অ্যাক্টিং, আমার এবং ওখানে ভাষাও আলাদা। আমি আমার পরিবার পরিজন হ্যাঁ, সবকিছু ব্যাঙ্গালোরে তো হ্যাঁ। ছেড়ে, তো সব ছেলেটি কি বাঙালি ছিল? বাঙালি ছিল, কিন্তু বাঙালি কালচার নয় ওদের বাড়িতে। ওর বাবা ব্যাঙ্গালোরে বাবা বাঙালি। প্রবাসী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেখান থেকে আমি আবার চলে আসি, এবং তখন না একটা মানে ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম আমি, যে কোথায় চলে বাবা মার কাছে, না একদম একা একটা জায়গায়? না গড়িয়াতে গরিব তখন, তো। তখন হুম। আমার ভাই মা ওরা তখন সব চলে থাকে। এসেছে। হুম। তখন এবং তখন ওটা রেন্টে ছিল বাড়িটা। তারপরে ব্যাঙ্গালোর থেকে তুমি চলে এলে কলকাতায়? হ্যাঁ, এবং প্রচন্ড ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম আমি, ওরা যে তোমার খোঁজ করেনি, তোমার শ্বশুর বাড়ির লোকজন? না, ওরা বোধহয় সেই কারণে রেজিস্ট্রিটা করায়নি আমার সাথে, যে কি হবে ওরাও বুঝতে পারছিল না। রাইট নাও আমি চলে আসার পরে তার যে গার্লফ্রেন্ডটি ছিল, তাকে কিন্তু বিয়ে করে সে ছেলেটি এখন বিদেশে শিফটিং। আচ্ছা। মানে মানে আমার সাথে মানে তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই? না, আর তোমাকে কারোর আর ডিস্টার্বও করেনি সে? না, খুব একটা ডিস্টার্ব কেউই করেনি আমাকে, কারণ ওরা নিজেরাই তো গিল্ট ছিল। হুম তো সেখান থেকে ফিরে আসা, এসে আবার আমার কাজ শুরু করা, কাজ চলাকালীন আমার শায়দ চক্রবর্তীর সাথে পরিচয় একটা সিরিয়ালে, হুম। এবং সেই থ্রু আমার সব্যসাচীর সাথে পরিচয়, এবং তারপরে 1 বছর ওদের ফ্যামিলির সাথে আমার লিভ ইন, এবং বিয়ে, এবং যেটা আমি নিজে করেছি। 1 বছর যে সময়টা তুমি লিভ ইন হুম হুম করলে, হুম। সেই সময়টা তো তুমি বুঝতে পারোনি কিছু? হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কি বলতো, মানে শুরুটা না আমার ভালো লেগেছিল ওর লেখা দেখে, মানে এত সুন্দর লেখে। তো আমার মনে হয়েছিল মানে লেখা, মানুষটা বোধহয় একই। তো সেই জায়গা থেকেই ভালো লেগেছিল। কিন্তু
আমার মনে হলো যে না, আমার তো দুটো পাস্ট আছে, এবং যা আছে, আমি পারফেক্ট মানুষ পাবো কোথায়? কিছু দোষ গুণ থাকে, সেগুলো মানিয়ে নিয়ে আমি চলি না আগে। এই ভেবে ভেবেই আমার 7 বছর কেটে গেছে। কিছু সুন্দর মুহূর্ত তো কাটিয়েছো। ডেফিনেটলি ভালো মুহূর্ত আছে। হুম মানে আমাকে অনেক মানে আমি বই পড়া শিখিয়েছে ও, এবং কিছু সব থেকে জিওটি, যেটা গেম অফ থ্রোনস, আমার খুব ফেভারিট একটা ওয়েব সিরিজ, হুম সেটা আমি ওর জন্য দেখতে পেরেছি। মানে আমার যা কিছু ভালো, মানে সব সম্পর্ক না কিছু শেখায়। হুম তো যেগুলো আমি ওর থেকে শিখেছি তার জন্য আমি থ্যাঙ্কফুল। হুম। মানে শুধু সব্যসাচী, সায়ক বলো বা ফ্যামিলি বলো, থ্যাঙ্কফুল। কিন্তু তা বলে এই নয় যে তুমি সারাটা জীবন আমার পেছনে খোঁচা দিয়ে যেতে পারো। না, তোমার বিয়ে করাতে এতটা সমস্যা কেন হলো? তোমাদের তো অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছিল। হ্যাঁ, দেখো বিষয়টা হচ্ছে, আম, যে আমি বললাম না, কেউই ভাবেনি যে আমি ফ্যামিলিটা ছেড়ে দিতে পারবো, কারণ সোশ্যালি তখন এত ভালো একটা ইমেজ সকলের, যে তুমি একটা তো বাড়িটাও ছেড়ে দিয়েছো তাদের জন্য। আমি ছেড়ে দিয়েছিলাম তো। হুম মানে ফ্ল্যাটটা কিন্তু বেসিক্যালি আমার, এই যে তুমি দেখছো না, আমি এরকমও অপমানিত হয়েছি। ধরো আমি বাড়ি ভাড়া খুঁজতে গিয়েছি, এরকম গেটে আমি দাঁড়িয়েছি, ধরো একটু পাটা ভেতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি। আমাকে বাড়ি এলি বলছে, এই বেশি বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, কোথা থেকে চলে এসছো, তার বাইরে দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ, কি হয়েছে? আমি এই ধরনের অপমান সহ্য করেছি, এবং আমি প্রত্যেকটা ভাড়া বাড়িতে গেছি, আর আমি নিজেকে শুধু বুঝিয়েছি যে আমাকে কাজ করতে হবে, নিজের অর্থ উপার্জন করতে হবে। আর কলকাতার বুকে যে সুস্মিতার একটা পরিচয়, কলকাতা 7 লক্ষ এত একটা একটা অ্যাড্রেস, সেটা আমাকে করতে হবে। তুমি একা মেয়ে বলেই কি এতটা তুমি হতে পারে, হিউমিলিয়েট হয়েছো? হতে পারে, হতে পারে। আর ওই ওই যেটা বললাম যে আমার, মানে বহেমিয়ান বিষয়টা খুব একটা পছন্দ, কারণ আমি এখনো পর্যন্ত কোনো পাবে যাইনি। আমি না মানে পার্টি করি কোথাও। আমি ঘরে যদি তুমি আমাকে বলো 10 জন মানুষ আসবে আমাকে রান্না করে খাওয়াতে, আমি তাতে বেশি হ্যাপি হই। মানে সেই জায়গাটাও হয়তো ক্ল্যাশ করতো কোনো না কোনো জায়গায় মেবি। তো সেইটাই, মানে কি বলছিলাম বলো তো, ভুলে গেলাম। সব্যসাচীর ভালো দিকগুলো ভালো বলছিলে। দিকগুলো বলছে, হ্যাঁ ডেফিনেটলি। একটা মানুষ তো পুরোটা খারাপ হতে পারে না, ভালো গুণ তার ডেফিনেটলি আছে। কিন্তু দেখতে হবে যে সব্যসাচী কিন্তু আমার পাস্ট দুটোই জানতো। হুম। কিন্তু যখন আমি সব্যসাচীর জীবনে যখন আসি, তখন আমার যে ট্রমা ছিল, পাস্ট ট্রমা, যে না তার গার্লফ্রেন্ড ছিল, এখানে তো গার্লফ্রেন্ডস, এবং সেটা তুমি বুঝতে পারোনি না আমি, সেটা আমার চোখের সামনে আমি দেখছি, কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যাডজাস্ট করে বিয়ের নিই। পর? বিয়ের আগেও দেখেছি, আচ্ছা। বিয়ের আগেও কিন্তু তখন দেখেছি। তোমার মনে হচ্ছে যে এটাই আমার শেষ আশ্রয়, হ্যাঁ, এরপর আমি আর বিয়ে বা এসব কিছু আর করতে, হ্যাঁ মানে আর আমি, আর 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 পারছি পারবো না। না আমি। হ্যাঁ। মানে আর কি করব, মানে ঠিক হুম। আছে চলো, মানে পার্সোনালি খারাপ আছি কিন্তু আর বাবা মাকেই বা কি বলবো? একদমই, কারণ যে বাবা মা বলবে পরপর বারবার তুই ভুল করছিস। সেটাও একটা বিশাল কি বড় উত্তর কারণ দেবো? ছিল। মানে আমরা তো মেয়েরা তো সব থেকে বেশি ভয় পাই সমাজকে, যে যদিও বা সমাজ আমি কি খুব একটা পাই বলবে। না। অনেকেই পায়, সমাজ কি বলবে। হ্যাঁ, আজকে ধরো তোমার বেবি আনফরচুনেটলি তোমার কাছে নেই সুস্মিতা, যদি তোমার বেবি আজ বেঁচে থাকতো। আমি না থ্যাঙ্কফুল যে আমার, মানে আজ আমি ফার্স্ট টাইম বলছি যে আমি থ্যাঙ্কফুল আমার ওই বেবি বেঁচে নেই। আমি তোমার শুভ দাশগুপ্তের একটা কবিতার অংশ থেকে আমি তোমায় বলি, ভালোই হয়েছে সে শিশু জন্মায়নি, তার গায়ে তো ছিল তোমারই রক্ত। না, ভারতবর্ষকে আমি আরো একটা মির্জাফর উপহার দিই। বাহ। কিন্তু এই কথাটা বলতে গিয়ে একটা মায়ের যে কত কষ্ট হয় আর একজন মা বোঝে। আমার মনে হয় বাচ্চাটা, তোমার বেবি যদি থাকতো, তুমি বোধহয় আজকে এত সাংঘাতিক একটা ডিসিশন নিতেও পারতে নিতাম না। না, নিতাম না আমি। এরকমটাও ভেবেছিলাম যে ঠিক আছে, ওরা তো কেউ পছন্দ করছে না, আমি নিজেই ওকে জন্ম দিচ্ছি, নিজেই ওর প্রতিপালন করব, আমার নিজের একজন কেউ থাকবে, মানে ও একান্তই আমার, মানে আমি আর ও, আমরা দুজনে একটা একটা জগৎ বানাবো। থাকবে, সবাই থাকবে, কিন্তু মেন্টাল যে একটা জগৎ না, সেটা আমি আর ওর মধ্যে বানাবো। ওর আলটিমেট হয়নি। হুম এবং আমার মনে হয় যে, যদি তুমি বলো যে আমার পাস্ট লাইফ নিয়ে কি মানে গিল্ট আছে, সেটা হচ্ছে আমার ওই যে যখন বাচ্চাটা মারা গেল না, ওরা যখন ফার্স্ট, আমি মুখ দেখছিলাম না ওদের, যে যারা চেয়েছিল বাচ্চাটা মারা যাক, অ্যাকচুয়ালি মারা গেল, তারা কোন মুখে আমার সাথে দেখা করতে যাচ্ছে। এবং ওরা এখন অনেক রকম স্টোরি বানাচ্ছে, কোন জিম ট্রেনার নিয়ে আসছে, কাকে কাকে নিয়ে আসছে।
আমি যদি এই গল্পটা আমি যদি একটু চেঞ্জ করে বলি, তার বাচ্চা মারা গেল, সেটা নিয়ে কোনো খবর হলো না, সেটা নিয়ে ডাক্তারকে একটা কিছু বললো না, তার মানে কি সে ভেতরে ভেতরে ডাক্তারকে দিয়ে এটা করায়নি তো? এই প্রশ্নটাও কিন্তু আসে। আমি কিন্তু এই কথাটা এর আগে পর্যন্ত কোনোদিন বলিনি। তোমার মনের মধ্যে এসছে যে যারা আমার বাচ্চাকে চাইতো না তারাই আমার বাচ্চার ক্ষতি করলো না তো? হ্যাঁ, মানে মা মা তো তার মনে এই তো প্রশ্নটা তো আসতেই পারে। আসতেই যদি পারে। তারা আজ 10টা স্টোরি তুমি এই বানাতে প্রশ্নটা পারে। কখনো সব্যসাচীকে, তোমার প্রাক্তন স্বামীকে করেছো? তোমার প্রাক্তন না, শ্বশুর যদি বাড়ির এটা কখনো লোকজনকে সত্যি করেছো? হয়ে যায়, আমি নিজে নিতে পারতাম না। কিছু কিছু সত্যি থাকে না, না জানাই ভালো। হুম। আমি সেই হিসেবে এটা রেখেছিলাম যে দরকার নেই, থাক। এবং আমাকে ওই হসপিটালেই বলেছিল যে তোর আবার বাচ্চা হবে, শুধু ওই একটা কথাতে আমি ক্ষমা করে দিয়েছিলাম পুরো পরিবারকে। আবার আমি ফিরে এসেছিলাম আমি একটাও মুখ খুলিনি যে ওরা বাচ্চা চায়নি, বাচ্চা মারা গেছে। আমি এবং তারপরে এত 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 ইন্টারভিউ হয়েছে, আমি কোনো জায়গায় কিন্তু বলিনি। সুস্মিতা, আমি বুঝতে পারছি তোমার চোখ দেখে তোমার মধ্যে, না, এখন আমি মানে অনেক আই এম স্ট্রং, সরি, অনেক সরি স্ট্রং। এই টপিকটা এখানে তুললাম। আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত তোমার কাছে। একদমই না, একদমই না, এটা আমার স্ট্রং কারণ পয়েন্ট। আমার আমি চাই যে তুমি যে একজন মহিলা, তো আমরা মহিলার সব কাজ করি, কিন্তু কোথাও একজন মহিলা কোথাও ভিতরে ভিতরে না সেই মা, সেই মানে বৌদি, সেই চেনা ছবিটা কিন্তু সে ধরে রাখে। হ্যাঁ, সে কারুর স্ত্রী, কারুর বোন, আমি না এগুলোকে ওটাই। আমরা বাদ দিতে পারি না। আমরা যতই আধুনিকা হই, যা কিছুই হই, কিন্তু এই জিনিসটাকে কেউ আবার ভাবে ঢং, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেউ ভাবে যে অনেক কিছু, অনেক নাম দেয় তার। কিন্তু এটা কিন্তু এইরকমই, কারণ একজন পুরুষ কখনো মা হতে পারে না। এটা একমাত্র মেয়েদেরই ফিলিংস হতে পারে। আমি একটু জাজমেন্টাল হয়ে গেলাম, কিন্তু এটা ঘটনা, না, এটা ট্রু, মানে এটা ট্রু। হতে পারে না তো। এই ফিলিংসটা তো একজন বাবার ফিলিংস আমরা বুঝবো না, একজন মায়ের ফিলিংস বাবা বুঝবে না। তো আজকে যে এই যে ঘটনাটা সুস্মিতা তোমার সঙ্গে ঘটছে বা তোমাকে জড়িয়ে ঘটেছে, তুমি কি দেখেছো তাসলিমা নাসরিন এটা নিয়ে একটা মন্তব্য করেছেন? ওমা, এটা আমি খুব খুশি হয়েছি। আমি একটা সময় মানে উনি কি লিখেছেন সেটা হুম। আমার কাছে বড় কথা নয়। কিন্তু আমি যখন কলেজে পড়তাম ওনার লেখার হিউজ ফ্যান ছিলাম, এবং এতটাই ফ্যান ছিলাম ওনার মতন হেয়ার কাটও করে নিয়েছিলাম আমি। আচ্ছা। তো উনি এটা নিয়ে লিখেছেন, এটাতেই আমি ব্লেসড। মানে এটা নিয়ে উনি, দেখো উনি তো ভেতরের গল্প জানেন না, হুম। ফলে সেই জায়গা থেকে ওনার জাজ করার জায়গাটাও নেই। অ্যাপারেন্টলি দেখছেন। হ্যাঁ, মানে উনি দেখছেন কারোরই দোষ নয়। ওনার লেখার ধরন বা ওনার চিন্তা ভাবনার ঘরানাই এটা। তো হুম। উনি এটাই লিখবেন, এটা এক্সপেক্টেড। মানে এটা নিয়ে তো আলাদা কিছু না, কিন্তু আমি হ্যাপি উনি লিখেছেন। হুম। তো এখনো পর্যন্ত এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সুস্মিতা, যে এই যে তোমরা একে অপরের প্রতি বিষোদ্গার করছো বা আসল সত্যি সামনে আনছো, এটাও নাকি স্ক্রিপ্টেড, এটাও নাকি তোমাদের সেই ফ্যামিলি বিজনেসটাই চলছে। না, আমার না আরো দুটো বিজনেস আছে, এটা এই বিজনেসটা নিয়ে আপাতত আমি চালাচ্ছি না। তোমার এবার বর্তমান জীবনে একটু আসি। তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমাকে বোধহয় একবার আইনি এরও ভয় দেখানো হয়েছে যে তোমার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হবে। এটা মানে অত্যন্ত একটা ভুয়ো একটা ভয় দেখানো। কারণ যদি ওই মানহানির মামলাটা করতে হয় তাহলে ওটা আমার করতে হতো। কেননা তার আগে সায়ক চক্রবর্তী লিখেছিল যে এবারে থাম। হুম। মানে সোশ্যালি একটা মেয়েকে তোমার যে অনেক কটা বিয়ে সেটা তুমি দেখাচ্ছ। মানে একটা নতুন বিয়ে করে একটা মেয়ে একটা পরিবারে গেছে, তারপরে তুমি তাকে হুম। ছোট করতে চাইছো সোশ্যালি। তো আগে তো আমার করার দরকার ছিল, এবং সেই দিন রাত্রে তার দাদার যে স্ক্রিনশটটা আমি পোস্ট করেছিলাম সেখানেও অনেক রকম মন্তব্য আছে। যদি খারাপ থাক, হুমকি বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ। তো মানহানি তো আমার করার কথা, ওদের তো নয়। তোমার উপর দিয়ে মারাত্মক মেন্টাল টর্চার হয়েছে, কিন্তু ফিজিক্যাল কিছু কি হয়েছে কখনো? মানে সব্যসাচী সময়ের কথা বলছো? হুম। হ্যাঁ, যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন মানে মারধরও হয়েছে, কালশিটে পড়ে থাকতো আমার। তবে হ্যাঁ, ও যেটা লিখেছে যে মার খেয়েছি, ও শুধু ওরটা লিখেছে। ঠিক আছে? আমার মানে ওরটা লিখেছে ইন দ্য সেন্স, মানে আমার সমস্তটা লিখেছে ও। কিন্তু ওরা কি কি করেছে তুমি কিন্তু কারোর কলামে পাবে না। সবাই কিন্তু বলছে যে হ্যাঁ ও এটা করেছে, সে সেটা করেছে বলছে। ওরা কি করেছে সেটা নিয়ে কোনো স্বীকারোক্তি কিন্তু নেই। ডেফিনেটলি তুমি যদি আমাকে মারো আমি তোমায় ছেড়ে দেবো? যেকোনো হাসব্যান্ড ওয়াইফের মধ্যে যখন মারামারি হয়, হুম। তো হাতাহাতিই তো হয়। হুম। তুমি আমায় মারছো, আমি উল্টে প্রটেস্ট করে তোমাকে আর উল্টে মারছি। হুম। এটাই তো হয়।
কিন্তু এটা নিয়ে কখনো তোমার কোনো প্রশাসন বা পুলিশের সাহায্য নেওয়ার কথা মনে হয়নি? না, মানে সেটা কি ভেবে তুমি চাপা দিতে চেয়েছিলে ওই যে প্রতিবার আমাকে ব্ল্যাকমেল করা হতো, তোর আগের 2টো বিয়ে বলে দেবো। সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, সোশ্যালি সবাইকে বলে দেবো। আচ্ছা, সেটা সেটা দেখিয়ে সবকিছু করে নেওয়া যায়। বর্তমানে ফিরি, তোমার শুভাশিসের সঙ্গে তোমার আলাপ কিভাবে হয়? দেখো, এখানেও সাহেব চক্রবর্তী একটা সুন্দর ক্রেডিট নেওয়ার চেষ্টা হুম, করেছে, যেই বরটাকেও নাকি তার ঠিক করে দেওয়া। আমার তো মনে হয় যদি আমার থেকে আরেকটু বড় হতো, বলতো জন্মটাও বোধহয় আমাকেই ঠিক করিয়ে দিয়েছে, অমুক ডেটে সুস্মিতা রয় জন্ম নেবে। আম, তো অ্যাকচুয়ালি দেখো, আমরা না প্রচুর মানে প্রমোশন করি। সেই প্রমোশনে ধরো তোমার একটা কোনো প্রমোশনের কাজ এলো, আমার একটা কোনো প্রমোশনের কাজ এলো। এবারে সেই প্রমোশনের ব্র্যান্ডটা তোমাকে বলছে যে তোর যদি চেনা পরিচিত কেউ থাকে তাহলে একটু বলিস তো করে কিনা হুম, প্রমোশন। সেইটাই হচ্ছে বিষয়। হুম, আমাকে অ্যাকচুয়ালি মেডোকার্ডের তরফ থেকে ফার্স্ট মেসেঞ্জারে মেসেজ আসে প্রমোশনের জন্য, কারণ মেডোকার্ডের যে প্রোডাক্ট গ্রামের বিশুদ্ধ দুধ, হুম, সবজি, সেইটা আমার সাথে রিলেটেড, কারণ আমি গ্রাম থেকে আসা এবং আমি বিশুদ্ধ জিনিস খেয়ে বড় হয়েছি। হুম, ওরা চাইছিল আমাকে এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে, সেই হিসেবে আমাকে মেসেজ করা। আচ্ছা, আচ্ছা, কিন্তু আমি দেখিনি, মেসেঞ্জার দেখি না আমি। হুম, এবং তখন সায়কের যেহেতু ওই প্রমোশন বলে একটা নাম্বার দেওয়া থাকতো, সেই হুম, নাম্বারটা ইজিলি ওরা যোগাযোগ করতে পেরেছিল। এবং ওরা তখন ডিরেক্ট কি হয়, সায়কের সাথে যোগাযোগ করে তো বলবে না যে সুস্মিতা রয়ের সাথে যোগাযোগ করার। হুম, হুম, খুব স্বাভাবিকভাবে ওকে দিয়ে প্রমোশনটা করিয়েছে, করিয়ে ওকে বলেছে যে কিছু যদি তোমার পরিচিত থাকে দাও। মানে তাদের উদ্দেশ্যই ছিল সবাই কি রেফারেন্স ভাববে, দাও। রেফারেন্স, তারপরে কে কে পাবে, তার বৌদিই পাবে, হুম, এটাই ভেবে করেছিল। কিন্তু ও রেফারেন্স অন্য কাউকে দিয়ে দেয়, এবং সে কোনো রকম ভাবে, হয় না ওই যে বলে ভাগ্যের চাকা, হুম, সে তার ফ্যামিলি কিছু প্রবলেম হয়ে যায় এবং সে ওই দিন ভিডিওটা করতে পারে না। বাট এদের তো ভিডিওটা লাগবেই, হুম, কারণ মান্থলি একটা করে ভিডিও দেওয়ার কথা ওদের। তখন আমি একটা অনুষ্ঠানে ছিলাম, ও ছিল, আমাকে বললো যে তুই এরকম মেডোকার্ড নামে একটা ব্র্যান্ড আছে, সেটার কি এটা প্রমোশন করবি? আমি করছি। বললাম হ্যাঁ করতে পারি, বলে তখন নাম্বারটা দিয়ে দেয়। এবং খুব মানে একদম প্রমোশনের জায়গা থেকে আমার কাজটা শুরু হয়। সেটা ব্লগার হিসেবে? হ্যাঁ, মানে ওই প্রমোশনই হুম, করছিলাম আমি হুম, ব্র্যান্ডটার। এবং প্রমোশন করতে গিয়ে যখন আমি প্রোডাক্টটা পেলাম, তুমি বিশ্বাস করবে না, মানে কলকাতার বুকে আমি যখন কলকাতায় আসি, আমি আমি আমি- আমার ছোটবেলায় তুমি দেখবে আমার দুধ ভাত খাওয়ার প্রচুর ব্লগ ছিল, যেগুলো প্রচুর হিট, হুম, হুম, মিলিয়ন হুম, মিলিয়ন হুম, ভিউ। কারণ আমি ছোটবেলায় দুধ ভাত খেতে খুব পছন্দ করতাম, মানে মাছ হোক মাংস হোক, আমার একটা উঁচু থালা ছিল আর এতটা কবজি দুধে ডুবে থাকবে, ভাত অল্প থাকবে, আর আচ্ছা, একদম ঘরের যে খাঁটি দুধটা হুম, একদম মানে ক্রিম লেগে থাকবে এরকম হুম, হুম, অবস্থা থাকতো। সেই মিল্কটা আমি দেখলাম মেডোকার্ডের মিল্ক। আমি না মানে পুরো ছোটবেলাটাকে অতটাই খাঁটি? এতটাই খাঁটি। এবং আমি কলকাতায় এসে দুধ খাওয়া ছেড়ে দিয়েছিলাম, যেখানে এই জল মেশানো দুধ বমি উঠে আসতো, কারণ আমি ছোট থেকে খাঁটি দুধ খেয়ে বড় হয়েছি। হুম, আমি যখন দেখলাম যে আরে বাস, এটা কোন কোম্পানি, কি ব্র্যান্ড, তারপর দেখলাম যে এরকম মেডোকার্ড। এবং তার মানে ধরো একটাই, আমাকে মাসে একটাই ভিডিও করতে হতো, সেটাই আমাদের কন্ট্রাক্ট ছিল। আমি না মানে একটা পর একটা ভিডিও বানিয়ে গেছি দেখবে, দুধ ভাত খাওয়ার ভিডিও, সেটা দিয়ে ক্ষীর বানানোর ভিডিও, পায়েস বানানোর ভিডিও, সেগুলো সব বানিয়ে গেছি। সেটা আমার হুম, মন থেকে, আমার না সামহাউ সেই ছোটবেলার নস্টালজিয়াটা ফিরে পেয়েছি। আচ্ছা, এবং আমার প্রমোশনে একদিনে ৩,৫০০ নতুন কাস্টমার লগ ইন করেছিল ওকে, মেডোকার্ডে। কিন্তু আমার থেকে কিন্তু সায়ক বলো, দেবলীনা বলো, এদের কিন্তু মিলিয়ন ফলোয়ার। হুম, হুম, বাট আমার সাথে মানুষ রিলেট বেশি করতে পেরেছিল। হুম, এবং পরবর্তীকালে সেটা নিয়ে সায়কের প্রচুর প্রবলেম হয়, কেন আমি বেশি ভিডিও করব। এবং আচ্ছা, এগুলোও বলতো? হ্যাঁ বাবা, ডমিনেটের, মানে প্রচন্ড, ডমিনেট হ্যাঁ নিয়েছো? হ্যাঁ। ও যে দেখায় না যে সবাইকেও হেল্প করে, হেল্প করে এইটা করে যে আমি হেল্প করছি, কিন্তু আমি এই মুহূর্তে তোমার হেল্প করছি মানে তুমি আমার দাসত্বে থাকছো। এবং যে কজন ওর বন্ধু বান্ধবী আছে যারা ওকে মানে আহ, কি বলবো মেনে চলে, তারা কিন্তু ওই দেবলীনা এরা? আমি নাম করব না, হুম, আমি জানি না তাদের, যাদেরকে ওর সঙ্গে দেখা যায় আর কি। মেবি, মানে আমি জানি না। হুম, হুম, তো আহ, সমস্তটাই কিন্তু দাসত্ব স্বীকার করতে হবে। তো এবারে যখন ও মোটামুটি ভালো ফলোয়ার আছে এমন কাউকে সমস্ত রেফারেন্স দিয়ে দিয়েছে, তখন মেডোকার্ড থেকে আমাকে বলা হয় যে তুমি কিছু রেফারেন্স দাও। আমি দেখলাম যার 100 ফলোয়ার, এই ফলোয়ার আছে, তাদেরকে কয়েকটা রেফারেন্স আমি দিই। এই যে রেফারেন্সটা আমি কেন দিয়েছি হুম, সেটা নিয়ে আমার উপরে তুমুল চিৎকার, কেন তুই দিবি, তুই মহান হতে চাইছিস, আমি সবাইকে দেবো, আমি মেডোকার্ডের সাথে
মেডোকার্ডের প্রোডাক্ট কিভাবে বাড়িতে ফ্রি অফ কস্ট নিয়ে চলে আসতে হয়, কি করে ওই ব্র্যান্ডটাকে নিজের করে নিতে হয়, সেটা আমি খেলবো আমার মতন করে, তুই কেন ঢুকেছিস ভেতরে? আমি দেখ, আমি কোনো খেলতেই ঢুকিনি এখানে, আমাকে রেফারেন্স চেয়েছে, আমি রেফারেন্স দিয়েছি 4টে। এবং তারপর আমার থেকে ফোন কেটে শুভাশিসকে তখন ফোন করে, তখন কিছুই ছিল না আমাদের মধ্যে, ঠিক আছে, ও তখন একটা ব্র্যান্ডের ডিরেক্টর, আমি তখন একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি। তো শুভাশিসকে প্রচন্ড মানে চিৎকার করে যথারীতি বলে যে কেন তুমি সুস্মিতার কাছে রেফারেন্স চেয়েছো, ওকে মানে যদি মেডোকার্ডের কোনো রেফারেন্স লাগে ওটা আমি দেবো। ওরা তো অবাক, কারণ ওরা সোশ্যাল মিডিয়ায় দেখছে আমাদের যে এত ভালো বন্ডিং। বলছে না, আমি তো ভাবলাম তুমি তোমার বৌদি একই। না, সুস্মিতা আলাদা, আমি আলাদা। ও সকলের কাছে কি মহান হতে চাইছে রেফারেন্স দিয়ে? আমার কিন্তু সেটা উদ্দেশ্যই ছিল না। তো সেটা নিয়ে একটা চরম একটা ঝামেলা হয়, এবং তখন শুভাশিসের মনে হয় যে আরে তাহলে আমরা সোশ্যালি যেটা দেখছি সেটা তাহলে অ্যাকচুয়ালি নয়। তখন আমাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে অ্যাকচুয়ালি যেটা দেখছি সেটা কি মিথ্যে? আমি ওর কেঁদে ফেলি। তখন আস্তে আস্তে বুঝতে পারে যে না, অনেকটা প্রবলেম আছে ভেতরে। তখন কিন্তু নর্মালি মানে আমার তখন মনে হচ্ছিল যে এই ব্র্যান্ডটাকে দাঁড় করাতে হবে। এর একটা ছেলে যে গ্রাম থেকে এসে, আমিও গ্রাম থেকে আসা, বুঝতে পারছো ওই জায়গাটা কিভাবে ম্যাচ করছে, এসে হ্যাঁ ম্যাচ করছে ভীষণ। এবং যেহেতু প্রোডাক্টটাও এত আমার ভালো লাগার একটা প্রোডাক্ট, এবং আমি নিজেও একটা বিজনেস করতে চাইছিলাম, আর এইদিকে সায়ক চক্রবর্তী আমাকে কনস্ট্যান্ট বলে যাচ্ছে উইদাউট চক্রবর্তী ফ্যামিলি তুই নাথিং, তুই যে খাচ্ছিস পড়ছিস আমার দয়ায়, আমি তোকে ব্লগিং শিখিয়েছি তাই তুই আজ এটা করতে পারছিস। আরে ভাই, শিখিয়েছিস তুই, মানে ফেসবুকটা সেট আপও করে দিয়েছে, কিন্তু খেটেছি তো আমি, ব্লগ বানানো, এডিট করা, এভরিথিং তো করেছি আমি। ঠিক আছে চল, হ্যাঁ আমি সব জায়গাতে এটা বলি যে হ্যাঁ ও আমাকে স্টার্ট করিয়েছে, কিন্তু সারাক্ষণ তার জন্য আমাকে আজ এই টাকা দে, কাল সোনার আংটি দে, কাল রেভানের চশমা দে, আমি সেটাও দিয়েছি, সেটা নিয়ে কিন্তু আমি পিছপা হইনি। তো এইটা যখন কনস্ট্যান্টও বলে যাচ্ছে যে সব্যসাচী এবং চক্রবর্তী ফ্যামিলি ছাড়া তুই নাথিং, তুই তোর কিছু করার যোগ্যতা নেই। আরে ভাই, তার আগে পর্যন্ত তো আমি অভিনেত্রী ছিলাম, অনেক পরে তোর সাথে পরিচয় হয়েছে, সেগুলো সামাও সব ভুলে গেছে। এবং যখন সোশ্যালি ব্লগিং এ মানুষ যারা দেখছে তারা কিন্তু খুব একটা সিরিয়াল পার্সন নয়, যারা ব্লগিং এ দেখছে তারা শুধুমাত্র ব্লগে আমাকে দেখছে, তারা তখন থেকে আমায় চিনছে যে সুস্মিতা রায় সব্যসাচী এবং চক্রবর্তী পরিবারের বউ, তখন থেকে ওই হ্যাপি ফ্যামিলিটা স্টার্ট হয়েছে। এবং এইদিকে তখন কিন্তু তার আগেই তো তোমাকে অভিনেত্রী হিসেবে চেনে দর্শক, হ্যাঁ মানে যারা সিরিয়ালের দর্শক, এটা আমি মানে ব্লগ করতে বুঝেছি যে ব্লগিং এর দর্শকরা কিন্তু সবাই সিরিয়ালের দর্শক নয়, দুটো আলাদা ফিল্ড। কিছু কিছু হয়তো সেম, কিন্তু বেশিরভাগটাই কিন্তু সিরিয়ালের নয়। তো এবং সব্যসাচীও, আমার মা, ধরো শায়কের জন্মদিনে আমি একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি আমার ফ্ল্যাটে, সেখানে আমার মা কেন আসবে সেটা নিয়ে প্রশ্ন। কোন একটা জায়গায় গিয়েছি, মা সাথে গেছে, ধরো ওর মা থাকবে, আমার মা থাকলে প্রবলেম, কারণ আমার কালো, আমার দেখতে খারাপ। আচ্ছা, তো এই নিয়ে হিউজ একটা প্রবলেম চলতো, আমি কখনো সেটা মাকে বুঝতে দিইনি, কাউকে বুঝতে দিইনি, কিন্তু সেটা কিন্তু শায়ক বা ওর ফ্যামিলি জানতো যে আমার মাকে নিয়ে প্রবলেম আছে, সব্যসাচীর এবং ওদের প্রবলেম আছে। তো সেটা আমি দীর্ঘদিন সহ্য করছি। এদিকে দেখছি আমি বাচ্চা চায় না, বাচ্চা হবে না, আবার এদিকে দেখছি ও আমারই বিছানায় এসে অন্য মেয়েদের সাথে যাতা করছে। এবং ওর একটা পয়েন্ট ছিল, এবারে আমাকে মানুষ বলবে কেন তুমি সহ্য করেছো, এক্স্যাক্টলি, এটা অটোমেটিক র্যান্ডমলি কেন তুমি সহ্য করেছো। তখন ওর পয়েন্ট ছিল, তুই একটা ভেবে দেখ, বেশিরভাগ পুরুষ মানুষরা কিন্তু বউকে না বলে বাইরে এসব করে, তুই কোনটা চাইছিস, তোকে বলে আমি করব নাকি তোকে না বলে করব? তুমি বলো তুমি কি চুজ করবে? তুমি কি এটা চুজ করবে কখনোই যে না তোকে না বলে, তখন তো মনের মধ্যে চলতে হবে কি জানি কি করছে। অ্যাটলিস্ট তুমি যদি জানো যে না ওই মেয়েটির সাথে এটা করছে, তো তুমি জানবে যে হ্যাঁ এই মেয়েটার সাথেই করছে, সেটাও তো মেনে নেওয়া ওই সাংঘাতিক ব্যাপার। আমার কাছে দুটো, আমার কাছে সবসময় অপশনই দেওয়া হতো, এটা দুটোই সাংঘাতিক, তার মধ্যে থেকে যেটা কম সাংঘাতিক সেটা আমাকে চুজ করতে হতো। আর তুমি এইটা মানে সহ্য করে গেছো তার কারণ যাতে বিয়েটা আর না ভাঙে। এক্স্যাক্টলি, সেই কারণেই আমি সহ্য করে গেছি। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে দেখছি 25শে ডিসেম্বর ওর মায়ের জন্মদিনের একদিন আগে আমি ওর মাকে সোনার দুল এই রিসর্টে নিয়ে গিয়ে সেলিব্রেট করলাম, অথচ ওর মায়ের জন্মদিনের দিন আমার মা, তাও আবার ঘটনাচক্রে গিয়ে পৌঁছেছে বলে, সেদিন হিউজ রাস্তায় দাঁড়িয়ে মাকে অপমান করলো। আমি দেখছি শায়ক এদিকে আমাকে অপমান করছে, এদিকে ও অপমান করছে, বাচ্চা চাইছে না কেউ,
ইনফ্যাক্ট আমার সমস্ত মানে বেশিরভাগ রোজগারের টাকা আমি ঢালছি সংসারের প্রতি। তখন Flat তোমার আমার। রোজগার বলতে ইনফ্লুয়েন্সার হিসেবে এবং তখন তো সিরিয়ালও সিরিয়াল করছি, করবে, সিরিয়ালও জগদ্ধাত্রী, করছি, হ্যাঁ, এদিকে ব্লগিংও করছি, ব্লগিংও করছো। সবই মোটামুটি মানে ফ্ল্যাটটা টোটালটাই আমার করা। কিন্তু ওই যে মানে কি বলবো, আমাদের এটা আমার দুর্ভাগ্য যে আমি যখন এই ফ্ল্যাটটা করি তখন বলা হয় যে তুমি তো একজন মেয়ে অভিনেত্রী, আমাদের পে স্লিপটা থাকে না। তো সেই পে স্লিপটা না থাকার কারণে আমাকে বলা হলো তুমি যে মানে দীর্ঘদিন অভিনয়টা করবে তার কি গ্যারান্টি আছে। মানে তোমাদের সেই কি টিডিএস কাটে? টিডিএস নিশ্চয়ই। কাটে, তো সেই কিন্তু একটা টিডিএস ছেলে সার্টিফিকেট দিয়েও হয় না? হয়, সেটা ছেলের ক্ষেত্রে হয়েছে, আচ্ছা, মানে শায়কের ক্ষেত্রে হয়েছে, সেটা শায়কের ফ্ল্যাট যখন হয় সেক্ষেত্রে হয়েছে। আমি যেহেতু মেয়ে সেই জন্য আমার কাছে একটা প্রশ্ন করা হয়েছিল যে তোমার কি গ্যারান্টি আছে, তুমি তো নাও করতে পারো। কিন্তু আমার আচ্ছা। ইনভেস্টমেন্টটা আমার পুরোটাই, কিন্তু এই গ্যারান্টেড হিসাবে আমাকে সব্যসাচীকে রাখা মানে হয়েছিল। লোন নেওয়ার সময় তোমাকে এই প্রশ্নটা করা হয়েছিল? এবং গ্যারান্টেড হিসাবে আমাকে সব্যসাচীকে গ্যারান্টেড রাখা হিসেবে হয়েছে। করা হয়েছিল। এবং সব্যসাচীও বলেছিল তোর ফ্ল্যাটে আমি কেন থাকবো, আমার নামও ওর মধ্যে তাহলে রাখতে হবে। আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, প্রবলেমটা কোথায়, আর তো কোনোদিন একে ছেড়ে যাওয়ার প্রশ্নই উঠছে না। ফলে ঠিক আছে চলো, সব হাজবেন্ড তো তার ওয়াইফের নামে করে, আমিও না হয় দুজনের নামে করলাম। আমার কিন্তু ওই খারাপ লাগাটা ছিল না যে কেন ওকে দেবো। ঠিক আছে, জয়েন্ট ছেলে প্রপার্টি যদি করতে হিসেবে পারে আমিও করতে পারি, এটা তো এই অনেক হিসেবে জায়গাতেই হয়ে থাকে, হয়ে থাকে। একসঙ্গে স্বামী কিন্তু স্ত্রী নামে। এটা সংসার খরচ থেকে শুরু করে ভরণ পোষণ থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমি খরচা করতাম, কারণ যেহেতু আমার রোজগারটা ওর থেকে বেশি। ফলে ওকে বলতাম যে তুমি জমাও, এবং ও বলতো না কিছুতেই জমাতে পারি না, মাকে দিতে হয়, আমার এই খরচ বলে। আমি খুব একটা ওর রোজগার কি করছে আমি খুব একটা দেখতামও না, আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল যে আমি চালিয়ে নেবো। তো সেটা দিয়ে আমি মানে ইন্টেরিয়ার থেকে শুরু করে এভরিথিং ধরো আমি করতাম। তো সেই জায়গা থেকে মানে ফ্ল্যাটটাও যখন দেখছি আমার, কিন্তু ও আমার ফ্ল্যাটে এসে সব করছে, আমার মা ওই ফ্ল্যাটে অ্যালাউড নয়, বাচ্চা হবে না, এত কিছু সব প্রতিবন্ধকতা শুরু মাথায় ঘুরছে তখন। এবং সেই মুহূর্তে আমার কাছে মেডোকার্ডের অ্যাজ আ চিফ মার্কেটিং অফিসার হিসেবে পোস্টের জন্য অফারটা আসে। যে হ্যাঁ সোশ্যাল, কারণ ওরা ওদের প্রফিট দেখবে যে হ্যাঁ আমার থ্রু এত ভালো কাস্টমার আসছে এবং আমি ভালোবেসে কাজটা করছি। আমি কোনো মানে শায়কের মতন যে এতগুলো সবজি আমার বাড়িতে পাঠাও বা এত লিটার দুধ পাঠাও দেন আমি ভিডিও বানাবো, এটা আমি কোনোদিন করিনি। আমি মন থেকে করেছি যা করেছি। তো সেটাও ওদের চোখে পড়েছে। তখন ওরা এই পোস্টটার জন্য আমাকে অফার করে। এই অফারটা কিন্তু শায়কের কাছে এসেছিল, শায়ক একটা হিউজ টাকা ডিমান্ড করেছিল, এবং ও ওই ওর মধ্যে মাথা ঘামাবে না, এত পরিশ্রম যেটা ফ্রিতে বসে হয় সেটা তার জন্য কেন পরিশ্রম করবে। তো আমার আমার সবসময় পরিশ্রম করে কিছু একটা করবো, আমার এই ইচ্ছে। এবং দেখলাম সেই সময় ইনভেস্টমেন্টও দরকার কিছু। আমার যত সোনার গয়না ছিল, আমার যত, এবং আমি বাচ্চার জন্য মিউচুয়াল ফান্ড করেছিলাম যে এই জন্মের এই প্যাকেজ থাকে, তারপরেই খরচ আছে, এরকম পুরো হিসেব করে করে সব অ্যামাউন্ট আমি জমিয়েছিলাম মিউচুয়াল ফান্ডে। সেই মিউচুয়াল ফান্ড আমি ভেঙে দিই, তার তো বাচ্চা হবে না, আমার লাইফে আর কিচ্ছু হারানোর নেই। আচ্ছা। তো আমি মিউচুয়াল ফান্ড ভাঙি, সমস্ত গয়না বন্ধক দিই, দিয়ে যে সেই সময় যে ইনভেস্টমেন্টটা দরকার ছিল ওটা দিয়ে আমি অ্যাজ আ কো ফাউন্ডার ঢুকি, জয়েন করি ওতে। তারপরে আমার জীবনের, এবং আমি দেখছি আমি যেই মুহূর্তে ঢুকে গেছি এবং র্যান্ডাম আমি মেডোকার্ডের প্রমোশন করছি, কাজ করছি, এবং এমন হয়েছে দিনের পর দিন আমার কোনো টিম ছিল না, কোনো অফিস ছিল না, এবং আমরা ঘুরে ঘুরে মানে আমি ঘুরে ঘুরে একা ভিডিও শুট করছি, নিজে এডিট করছি, নিজে পোস্ট করছি প্রমোশনের জন্য। এবং সেই সময় যখন স্বাভাবিক খবরগুলো পাচ্ছে তখন ও কিন্তু চেষ্টা করছে যাতে বাধা দেওয়া যায়। কারণ যাকে বললাম চল এটা প্রমোশনটা করি, তাকে ফোন করে বলছে না করবি না। মানে তার তখনও তুমি ডিভোর্স হয়নি না, তোমাদের? তখন আমরা সেপারেশনে চলে গেছি। ওই লেখাটা লিখে দিল যে আমরা আলাদা থাকি। এবং অ্যাকচুয়ালিতে মানে তার 1 বছর বা তারও আগে থেকে সব্যসাচীর সাথে আমার ফিজিক্যালি কোনো সম্পর্ক নেই, কারণ ও মানে ওর মতে পুরনো হয়ে যায় মানুষ। তো সেই জায়গা থেকে আমার প্রতি কোনো রকম কিছু নেই। তো এবং 1 তারিখে যখন ওটা লিখে দিল আমার পক্ষে আর ওর সাথে থাকা সম্ভব ছিল না। আমি আলাদা তখন বাড়ি ভাড়ায় চলে যাই, এবং আমি ওকে কিন্তু আমার ফ্ল্যাট থেকে বার করে দিইনি। আমি তখন জানতাম ও কোথায় থাকবে, কারণ আমি জানি শায়কের ওখানে দুটো যদি রাখার পসিবল ছিল যদিও বা, কিন্তু আমার মনে হলো যে না থাক ও ফ্ল্যাটে। মানে অনেকটা স্বপ্ন নিয়ে বানিয়েছিলাম তো ফ্ল্যাটটা, আমি কখনোই চাইতাম না ও ফ্ল্যাট থেকে চলে যাক। তো সেই জায়গা থেকে ওকে রেখে দেওয়া। কিন্তু দিনের পর দিন দেখছি ওই ফ্ল্যাটেই ভিডিও বানাচ্ছে ওর ভাই এসে, যে দাদার ফ্ল্যাট বলে। তখন আমার মনে হলো যে আরে ভাই না, এটা কিন্তু দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। তখন ও আমাকে বললো যে আমাকে দুর্গাপুজো পর্যন্ত টাইম দে, আমি তারপরে চলে যাবো। দুর্গাপুজোর সময় যখন ফোন করছি তখন বলছে যে আমাকে একটু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়ে চলে যাবো। আমি ঠিক আছে। তো তারপরে গিয়ে ব্যাপারটা ও ভাড়া দেখে চলে যায়। সেটাও তো চূড়ান্ত নাটক করে সব ব্লগ হয়েছে যে আমাকে নাকি দান করে দিয়েছে অ্যান্ড অল। না, আমারই ফ্ল্যাট আমাকে কিভাবে দান করে আমার জানা নেই। তো
চারিদিকে এই সমস্ত কিছু টানাপোড়েন চলছে। তখন আমার আর্থিক যেটুকু পুঁজি ছিল সমস্তটা দিয়ে আমি মেডোকার্টে ঝাঁপিয়ে পড়ি এবং দিন রাত এক করে খেটেছি। এবং আজ এই ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে নতুন অফিস নেওয়া থেকে শুরু করে আমি আর শুভাশিস কাঁধে কাঁধ মিলিয়ে, তখন কিন্তু কোনো প্রেম তৈরি হয়নি। তখন মনে হয়েছে যে তার একটা অদেখা স্বপ্ন, আমার আর কিচ্ছু হারানোর নেই, কিচ্ছু পাওয়ার নেই জীবনে, এই কোম্পানিটাকে দাঁড় করাতে হবে, এটা আমাদের বাচ্চা, এই কোম্পানিটাকে দাঁড় করাতে হবে। আমরা তখন দিন রাত এক করে খেটেছি। মানে তখন তো কোনো স্টাফ নেই, নিজেরা ফোন কলস নিচ্ছি, নিজেরা ছুটছি, নিজেরা নতুন প্ল্যান্ট নিচ্ছি, কি কি নতুন আইডিয়া করা যায়, নতুন নতুন থটস আনছি। তারপরে আমাদের আস্তে আস্তে অফিস নেওয়া এবং তারপরে এত এত এমপ্লয়, মানে তারপরে এখন যখন এই জিনিসগুলো যখন হচ্ছে এবং ওদিকে দেখছি যখন সেপারেশনে আছি, তখন সায়ক সব্যসাচী চূড়ান্ত একটা মানে পোক করার একটার পর একটা কিন্তু পোস্ট করে গেছে। এই যে সব্যসাচী ওই সময় মন দুঃখী হওয়ার কিছু কবিতা লিখতো, সেগুলো কিন্তু শুধুমাত্র সিম্প্যাথি গেইনের জন্য। ও মেন্টালি কোনো রকম ভাবে অসুখে ছিল না, কারণ তখন তার জীবনে প্রচুর মহিলা ছিল। ও চাইতো কি তুমি আবার ফিরে এসো? না, ও চাইতো আমাকে খারাপ করুক, মানে সোশ্যালি আমাকে খারাপ দেখাক এবং ও যে কষ্টে আছে সেটা দেখানো হোক। ওই কারণে তো এই লেখাগুলো লিখতো যে খুব দুঃখে আছে, মানুষজন পড়ে বলতো আহা সব্যসাচী বাবু কি দুঃখে আছে। অ্যাকচুয়ালি তো নয়, অ্যাকচুয়ালি তো আমি জানি বিষয়টা কি। তার জীবনে প্রচুর মহিলা আছে তখন, মানে তার দুঃখে থাকার কোনো প্রশ্নই উঠছে না। তো আমার আর সুভাষিসের তখন মনে হলো যে কোম্পানিটাকে দাঁড় করাতে হবে, আর ওদিকে ওরা যা বলছে সাইলেন্ট হয়ে যাও। এবং তুমি তখনকার যদি দেখো সোশ্যাল মিডিয়া, আমাকে এবং আমার মাকে চূড়ান্ত হ্যারাস করা হয়েছিল। মানে আমার মা দায়ী এরকম দেখানো হয়েছিল, যেখানে ঘটনাটা অ্যাকচুয়ালি উল্টো, যে মাকে অপমান করা হতো। এবং প্রতিটা মুহূর্তে আমার মনে হতো আমি ব্লাস্ট করি, কিছু একটা বলে দিই। সেই সময় আমাকে সুভাষিস সামলেছিল যে না, সাইলেন্ট থাকো, চুপ থাকার কোনো বিকল্প হয় না। এই মানে কর্মা আছে না, কর্মা ঠিক উত্তর দেয়। আমি তখন না মানে আমাকে সেই সময় যদি কেউ মানে সামলে থাকে, সেটা ছিল একমাত্র শুভাশিস। সেই সময়টা থেকে না একটা মেন্টালি অ্যাটাচমেন্ট শুরু হয়, একটা একে অপরের প্রতি মানসিক একটা একদম। নির্ভরতা। সে দেখছে বা তার পরিবার দেখছে যে তার স্বপ্নটাকে সত্যি করার জন্য আমি এতটা মরিয়া হয়ে খাটছি, আমার যেটুকু সম্বল সেটুকু আমি বিসর্জন দিয়ে দিয়েছি। এবং আমিও দেখছি যে না, আমার এত কিছু, আমার পাস্ট সব আমি তখন বলে দিয়েছি তাকে, এভরিথিং। শুধু সে নয়, তার পুরো ফ্যামিলিকে বলে দিয়েছি আমি। এবং পেছনে দেখছে যে এরকম এরা সবাই একটা মেয়েকে এইভাবে পোক করে যাচ্ছে, তারাও মনে করছে যে আমার পাশে থাকা দরকার, আমারও মনে হচ্ছে যে চলো ওদের স্বপ্নটাকে সত্যি করা দরকার। এই যে একে অপরের প্রতি যে সব থেকে বলবো যে সম্মানটা, যে পাশে দাঁড়ানোর তাগিদটা, সেইটা না কোনো একটা জায়গায় আমাদের ফিউচার প্ল্যান করিয়েছে। এবং আমি দেখলাম যে ও প্রচন্ড পরিমাণে ওর ফ্যামিলি, সুভাষিস এবং ওর ফ্যামিলি প্রচন্ড পরিমাণে বাচ্চা চায়, সংসার চায়। এবং আমি মিশলে তবে তো মানুষের সাথে বুঝতে পারবে। বাচ্চা চাওয়ার কথা আমার মনে হলো, সোশ্যাল মিডিয়া বা এখন গুঞ্জন হচ্ছে সুস্মিতা নাকি প্রেগন্যান্ট। হ্যাঁ, তো তাতে প্রবলেম কি? না, সেটাই এখন এটাই গুঞ্জন যে সুস্মিতা প্রেগন্যান্ট, তাই তাড়াতাড়ি করে বিয়েটা করলো। না, এইটা তো আমি একদমই মানতে নারাজ। তাড়াতাড়ি করে বিয়ে করার এখানে কোনো আচ্ছা, তাড়াতাড়ি করবো, যদি আমি তাড়াতাড়ি করেও থাকি আমি কেন করবো না? ঠিক। আমার 36 বছর বয়স, মানে এটা কি ছেলে খেলা করার তো জায়গা নয়। আমি মা হব এবং আমার 36 বছর বয়সে ফিজিক্যালি অনেক রকম প্রবলেম চলে আসে। আমি কেন দেরি করব? আমি প্রেগনেন্ট এখন আছি কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু আমাকে প্রেগনেন্ট মা হতেই হবে। সেটা তোমরা যত নোংরা জায়গায় তোমরা নিয়ে যাও না কেন, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমার সবার আগে মাতৃত্ব। তো এই যে সেখান থেকে আমাদের ফিউচার প্ল্যান হয় যে চলো বিয়ে করা যেতে পারে, কিন্তু কবে করব সেটা আমরা জানতাম না। এইবার মাঝে ভাইয়ের বিয়ে ঠিক হয় এবং ধরো এই যে সব অনেকে বলছে ডিভোর্সের পরেই সাথে সাথে বিয়ে। আরে ভাই, ডিভোর্স তো মেন্টালি অনেক আগে হয়েই গেছিল, জাস্ট একটা সই, সেটা তো সই বাকি ছিল শুধু। এবার সইটা ছিল আমাদের 9 তারিখে, 9ই মার্চ ছিল ডিভোর্সের সইটা। এবার আমরা তখন জানতামও না যে, কারণ ওদের তো স্রুট মাইন্ড, কি করবে কিচ্ছু জানা নেই আমাদের, কারণ সমস্তটা মিউচুয়ালি হচ্ছে না। আমি কোনো টাকা পয়সা ওর থেকে চেয়েছি, উল্টে ও ওই সাইনটা করতে আসার জন্য 7,000 টাকা গাড়ি ভাড়া চেয়েছে। আচ্ছা, মানে মুকুন্দপুর থেকে এতে যেতে, কোর্ট পর্যন্ত যেতে 7,000 টাকা, আমি জানি না কোন গাড়ি নেয় ভাড়া, আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে নাও। আমি সমস্ত যে মানে যা যা পয়সা লেনদেন হয়েছে সেটারও দেখে স্ক্রিনশট আমি পোস্ট করেছিলাম। তো সেটা আমরা তো ঠিক ছিল না যে ও অ্যাকচুয়ালি কি করবে সেই দিন।
ফলে আমরা বিয়ের প্ল্যানটাও করতে পারি। এদিকে মার্চ মাস, মানে মার্চ, হ্যাঁ চৈত্র মাস পড়ে যেত তখন, তার আগেই আমাদের বিয়েটা করতে হতো। এবং ফাল্গুন মাসের যে কোনো দিন গোধূলি লগ্নে বিয়ে করা যায়, তোমার ডেট যদি নাও থাকে। আচ্ছা, মেইনলি কি বলতো, ডেট দিয়ে তো প্রচুর মানুষ বিয়ে প্রচুর করে, বিয়ে হয় করেছিলাম আসল তো তো, ডেট দিয়ে হ্যাঁ। বিয়ে। ডেটটা ম্যাটারই করছে না, হুম ম্যাটারই করছে আমরা একসাথে থাকতে চাইছি কিনা, আমরা বিয়েটা করতে চাইছি কিনা। এটা অ্যাকচুয়ালি সত্যি। আমাদের 9 তারিখে ওই দিন আসার পর আমাদের যে ডেকোরেটর বা যে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট টিম যারা, তারা ওই রাতে ওরা আসে, এবং ওরাও টেনশনে ছিল যে 3 দিনে কি করে করবো আমরা। হুম এবং তারা আসে, তাদেরকে পুরো আমার প্ল্যান বলি এবং ওই রাতের মধ্যে ডিসাইড হয়। এবং আমার সাথে আমার যে কস্টিউম, মানে যে রাহুল যে আমার কস্টিউম করেছে, হুম সেও ওই 10 তারিখে চলে যায় বড় বাজার, গিয়ে দেখবে সব একই একই প্যাটার্নে দুটো ড্রেস আমাদের। হুম কারণ ওই মুহূর্তে দাঁড়িয়ে, এবং একসাথে 6টা ট্রেলারকে ইনভলভ করা হয়, হুম 6টা ট্রেলারকে দিয়ে সমস্ত ড্রেস ভাগ করে দেওয়া হয়। এবং আমাদের গায়ে হলুদে দেখবে পেছনে সুন্দর ডিজাইন করে হয়েছিল। হুম এগুলো না সব আমার মধ্যেকার স্বপ্ন, মানে যে লুকিয়ে থাকা স্বপ্নগুলো ছিল। একই সাথে এটা তো শুভাশিসের ফার্স্ট ম্যারেজ, হুম ওর ফ্যামিলির একটা স্বপ্ন আছে, আমি সেটাকে কি করে ভেঙে দিই? হুম তো আমার ইকুয়ালি ছিল ওর স্বপ্নটাকে আমার বাস্তবায়িত করতে হবে। এবং আমার মনের মধ্যে এতদিন যেটা সুপ্ত বাসনা ছিল যে এত মানুষের দিকে এত সুন্দর করে বিয়ে হয়, আমার ওটা হয়নি। যে যাই বলুক না কেন, আমি বাঁচবো, মুহূর্তগুলোকে বাঁচবো, অ্যাকচুয়ালি বেঁচেছি। এবং সেটা আমার পুরো টিমের ক্রেডিট সেটা। এবং আমার যে এডিট করা, আমার ছবি ভিডিও যে তোলে শুভাশিস, সে ওই রাতের মধ্যে ওই ডিজাইনটা, ওটা অনেকে বলছে আঁকা, ওটা অ্যাকচুয়ালি আঁকা নয়, ওটা ও বেটার বলতে পারো, ওটাকে যেন কি একটা বলে, মানে আমার ছবিটাকে চেঞ্জ করে এরকম হয়ে যায় আর কি বিষয়টা। তো খুব তাড়াতাড়ি ওটা হয়, মানে ও করতে পেরেছে। ওখানে প্রিন্টারের কাছে আমার ইভেন্ট ম্যানেজমেন্ট টিম বসে আছে, ও হোয়াটসঅ্যাপে পাঠালে ওটা প্রিন্ট আউট করে এখানে আসবে। এবং ধরো 13 তারিখে আমার ছিল আইবুড়ো ভাত, এবং 14 তারিখ দুপুরে ছিল আশীর্বাদ, সন্ধেবেলা ছিল আমার মেহেন্দি, তারপরের দিন যা যা হয় বৃদ্ধি, হলুদ, বিয়ে এবং রিসেপশন একদিনে। এবং এই পুরো বিষয়টা কিন্তু ধরো 10 তারিখে তৈরি হচ্ছে 13 তারিখের পোশাকটা। বুঝতে পারছো কিভাবে অল্টারনেট, মানে এই নয় কি যে 3 দিনের পোশাক একদিনে, মানে ওই ফার্স্ট 3 দিনেই তৈরি হয়ে গেছে এরকম। এবং আমাদের আরেকটা জিনিস মানুষ মানে জানে না, অল ওভার ইন্ডিয়াতে আমাদের কিন্তু ডেলিভারি পার্টনার বসে আছে। আচ্ছা, মানে আমি ধরো আছি আমার অফিসে, কিন্তু আমি সব জায়গায় আছি। ডেলিভারি থ্রু ডেলিভারি পার্টনার। তার কারণ আমার ধরো যাদবপুর থেকে আজকে একটা পাঞ্জাবি নিতে হবে, আমি কিন্তু ওইখানে আমার যে ডেলিভারি পার্টনারটা বসে আছে, তাকে আমি ফোন করে দিলাম আমার ডিজাইনার থ্রু, যে তুই একটু দেখে নে ওখান থেকে কি আনতে হবে, কোন লোকেশন থেকে কি আনতে হবে। আমরা কিন্তু কেউ ছুটাছুটিই করিনি। আমার হিউজ যে জালের মতন টিম পুরো, কারণ তারা দেখেছে আমার স্ট্রাগলটা, তারা এই বিয়েটাকে নিয়ে প্রচন্ড খুশি ছিল। এবং আমার যে মেকআপ হেয়ার করে বিউটি দি, সেও দেখবে আমার কুলোটাও পর্যন্ত, মানে যে পিড়ে কুলো, এবং যে আমি যে এটা নিয়েছিলাম সেও কিন্তু নিজের হাতে এঁকেছে। এই তারা তো এমপ্লয়ি, তারা কেন করবে আমার জন্য বলো তো? কারণ তারা সেই আমার কোনো এমপ্লয়ি নয়, তারা মন থেকে চেয়েছে যে না, এই বিয়েটা সাকসেসফুল করতে হবে, 3 দিনে করতে হবে সেটা। এবং ইকুয়ালি মানে এতটা পারফেক্ট, সব বিয়ের মধ্যে কিছু না কিছু একটা ভুল থাকে, কিছু না কিছু একটা মিস্টেক হয়ে যায়, কিন্তু এতটা পারফেক্ট হয়েছে না, মানে একটাও মিস্টেক তোমার দেখাতে পারবে না, এত সুন্দরভাবে জিনিসটা হয়েছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ওই 3 দিনের প্ল্যান, এবং 3 দিনে ধরেই হয়েছে 13, 14, 15। 15তে আমার রিসেপশন দিয়ে শেষ হয়। তার পরের দিন ঘরোয়া ভাবে আবার আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের বউকে বরণ করে ঘরে ঢোকাবে, ওই জন্য আমাদের ফ্ল্যাটেই আমি রেডি হয়ে আবার বাইরে গিয়ে ঢুকে বরণ টরণ হয়ে পুরো বিষয়টা হয়েছে, রিচুয়ালসটা হয়েছে। ইনফ্যাক্ট আমি যদি লাইফটা করি, আমার মধ্যে কিন্তু ওই সাহসটাই আসতো না যদি আমার শ্বশুরবাড়ির পরিবার আমার পাশে না থাকতো। সেটা একটা আমি জানতেই চাইতাম যে তুমি যে লাইভটা করেছিলে সেটা যথেষ্ট একটা বিস্ফোরক ব্যাপার ছিল, এবং নিশ্চয়ই সেখানে তোমার পাশে তোমার স্বামী ভাবো এবং যে জিনিসটা বাইরে যাতে না আসে, যার জন্য আমি 7টা বছর ওদের সমস্ত কিছু মেনে নিয়েছি, সহ্য করে গেছি, এন্ড অফ দ্য ডে কি সেটা বাইরে এলো, কিন্তু আমারটাই হাইলাইট হচ্ছে। ওরা কিন্তু, আমি কেন এটা আনলাম, যে ওরা যে অপরাধগুলো করেছে সেইগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে না, আমার বলার উদ্দেশ্য ওটাই ছিল। এবং আমার টিমের মানে মানে যে সমস্ত বলছিলাম, আমার রাহুল, সুহাসী, যারা আমার ছবি ভিডিও এবং ডিজাইন করে, তারা কিন্তু সেই বিয়ের 10 তারিখ থেকে রাইট না এখনো পর্যন্ত আমার ফ্ল্যাটেই আছে।
তারা এবং আমার ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির যারা মানে থেকে গেছিল তারাও কিন্তু সেই দিন সেই রাতে জেগে যে না স্পিক আউট, এইবারে তুমি কিন্তু বলো। সুস্মিতা, তুমি যে এই অপরাধী যাদের বলছো তাদের বিচার তুমি কাদের কাছ থেকে এক্সপেক্ট করছো? আমি ওদের থেকে বিচারই এক্সপেক্ট করছি না। না, ওরা কাদের কাছ থেকে করছো? আমি চাইছি সোশ্যালি, মানে আমার যদি তুমি চাওয়া বলো, সোশ্যালি এটা অ্যাকচুয়ালি আমার চাওয়ার নেই, মানে কিছু সময়ের মধ্যে মানুষ ওই বয়ে যায় না, সেই বয়ে যাওয়ার মধ্যে আমার যে ভাবনাটা এসেছিল যে সোশ্যাল মিডিয়া ওরা আমাকে হ্যারাস করেছে বা আমাকে দেখিয়েছে যে আমার অনেকগুলো বিয়ে, আমি তো খারাপ চলো, কিন্তু তুমি ভাই ধোয়া তুলসী পাতা নও তোমরা। আমাকে যে বেরিয়ে আসছে সবাই, এই যে আমাকে কনস্ট্যান্ট বলতে থাকে এত ভালো পরিবার ছেড়ে তুমি চলে এলে, তোমার তো নরকেও ঠাঁই হবে না। ভাই আমি নরক থেকে বেরিয়েছি, এইটা সবাই বুঝুক। আমার এইটাই শুধু উদ্দেশ্য মানে ছিল। তুমি চাইছো যে যারা তোমাকে ফলো করে, যারা তোমাকে চেনে জানে বা যারা দর্শক, তাদের কাছে বিচারটা তুমি চাইছো? বিচার চাইছি না আমি, বোঝাতে চাইছো? আমি শুধু এইটুকু মুখোশটা খোলাতে চেয়েছিলাম যে আমি একা, কিন্তু তোমরা যে তোমাদের চোখে যে আমি খারাপ, শুধু আমি একা নই, এটা কিন্তু চক্রবর্তী ফ্যামিলিও ধোয়া তুলসী পাতা নয়, তাদের কিন্তু এই হিস্ট্রিগুলো আছে এবং আমি এগুলো সহ্য করে এসেছি, দ্যাটস ইট। তারপরে যদি আমার বিচার চাওয়া হতো, ওরা তো আবার মানে বিভিন্ন স্টোরি বলেই যাচ্ছে কি একটার পর একটা, তাহলে আমি সেটা নিয়েও আবার লাইভ করতাম, সেটা নিয়ে ভিডিও বানাতাম। তো তারপর আমি একবার করে দিয়েছি, দ্যাটস ইট। আমার এরপরে আর সময় নেই ওই বিষয়টার পেছনে সময় দেওয়ার। তোমার কি মনে হয় যে মানুষ বুঝতে পারছে? তাতে আমার কিছু যায় আসে না, মানুষ তো বুঝতে পারবে না। মানে ওই যে তুমি শুরুটা করেছিলে যে কথাটা দিয়ে, মানুষের অভ্যেস, মানুষের ভাবনা, একটা মেয়েরই দোষ। তাহলে এই একটা প্রশ্ন, তাহলে কি আগের দুটো বড়, এও নয় খারাপ, তাহলে কি আগের দুটো বড় খারাপ ছিল? ভাগ্য কতটা মানো তুমি সুস্মিতা? খুব মানি। কি মনে হয় মানে তোমার এই যে তোমার জীবনের জন্য কতটা দায়ী ভাগ্য আর কতটা দায়ী সুস্মিতা তুমি নিজে? আমি নিজে দায়ী। আমার মনে হয় যে ভাগ্য আমরা নিজেরা গড়ি। কিছুটা কাজ করে যে তোমার লিখন তো একটা থাকে, কিন্তু সেটাকে চেঞ্জ আমরা নিজেরা করতে পারি। আহ, আমার আমার যেটা মনে হয় যে আমি যদি এত হঠকারী সিদ্ধান্ত না নিতাম লাইফে, তাহলে হয়তো এতগুলো ঘটনা ঘটে যেত না। কারণ কি বলতো, আমাকে গাইড করার কেউ ছিল না। ভেরি ট্রু। মানে আমার যখন যেটা মনে হয়েছে, সেই মুহূর্তে যেটা করতে হবে বলে মনে হচ্ছে সেটা করে দিয়েছি। ভেরি ট্রু। তোমার যদি এখন ফিরে যেতে বলা হয়, তুমি কোন বয়সটাতে ফিরে যেতে চাও? আমি কোনো বয়সে ফিরে যেতে চাই না। অ্যাকচুয়ালি লাইফে প্রথমবার তুমি যদি মন থেকে খুশি থাকি, তাকে আচ্ছা, সেটা আমি এখন আছি। স্বপ্ন পূরণ হয়েছে তোমার। এক্স্যাক্টলি। কিন্তু তোমার তো আর একটা স্বপ্ন আছে, অভিনেত্রী হওয়ার স্বপ্ন, অভিনয় আমি জগতে তো কাজ করার অভিনেত্রীও। স্বপ্ন, হ্যাঁ। হ্যাঁ, নিজেকে আরো বেশি এগিয়ে হুম। নিয়ে যাওয়ার স্বপ্ন, সেটা নিয়ে কি ভাবছো? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি যে অভিনয় জগতের কথা ভেবেছিলাম, সেটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তুমি আগের দিন বসেও তুমি বুঝতে পারবে না তোমার কালকে শুটিং আছে কি নেই, এবং সারাটা দিন তোমাকে বসিয়েই রাখা রাখা হবে, যে তোমার হ্যাঁ বাড়িতেই বসিয়ে রাখা হবে এবং বলা হবে যে হ্যাঁ হয়তো তোমার আজকে লাগবে, তুমি বাড়িতে থাকো। বাট রাইট নাও আমি তো দুটো বিজনেস করছি, সেটা না সত্যি খুব মুশকিলের। মানে কারণ আমার ইম্পর্টেন্ট কিছু মিটিং শিডিউল, ইনভলভমেন্ট বেশি সেখানে। হ্যাঁ ইনভলভমেন্ট বেশি, প্লাস আমার ধরো কিছু ইম্পর্টেন্ট মিটিং শিডিউল করা থাকে। এবার আমাকে যদি এখন বলে যে না তুমি এখনই চলে এসো হঠাৎ করে, যেটা আগে আগে করতাম আমি, সেটা তো এই মুহূর্তে পসিবল নয়। ফলে এখন পুরো মানে শুটিং এর ধরনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মানে সেটা নিয়ে আমার আক্ষেপ কিছু নেই, বলারও কিছু নেই। এটা নিয়ে তো কাজ করছে বহু মানুষ, বাট বোধহয় আমার পক্ষে এখন আর সম্ভব নয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার দুটো কোম্পানির হিউজ রেসপন্সিবিলিটি, হিউজ এমপ্লয় আছে সেখানে, তাদের পরিবার নির্ভরশীল, এবং আমার ভবিষ্যতে আমার উদ্দেশ্যই এটা এখন বহু মানুষের কর্মসংস্থান একটা করা, যেটা আমি করেও যাচ্ছি। এবং ছোটখাটো থেকে শুরু করে মানে সবাই বিজনেস করবে, এবং নিজের পায়ে দাঁড়াবে। কৃষকরা আত্মহত্যা করবে না, তারা ন্যায্য মূল্য পাবে। এবং কলকাতাবাসীরা মানে শহরে থেকেও গ্রামের স্বাদ পাবে, খাবারের ক্ষেত্রে বলছি। এই সমস্ত স্বপ্নগুলো না আমার কাছে এখন বেশি এত বেশি প্রায়োরিটি হয়ে গেছে। এখন আমার ওইটাকে মনে হয় যে না চলো মানে অভিনয় তো করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু হয়তো নিজের কিছু প্ল্যাটফর্ম বানিয়ে। মানে সুস্মিতা এখন একজন অন্টারপ্রেনার হতে চায়, একদমই। উদ্যোগপতি, মানে ব্যবসাতেই তুমি এখন বেশি ফোকাস করতে চাও। হ্যাঁ হ্যাঁ।
তো একটা কথা বলো, এই যে ব্লগ করা বা ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার যাই বলি না কেন, এদের আমরা তো বাইরে থেকে দেখি, দেখে সেটা আমরা বুঝি। তো এদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব মানে ব্যাপারটা কি? কিভাবে হয়? মানে সত্যি কি এদের মধ্যে বন্ধুত্ব থাকে নাকি প্রচন্ড রাইভালরি থাকে? বিষয়টা ঠিক কেমন? কোনো বা বন্ধুত্ব নেই। কিভাবে একটা স্ক্রিপ্ট তৈরি হয়? কিভাবে কনটেন্ট তৈরি করব বলে ভাবে? দেখবে যাদের ফলোয়ার বেশি হুম, তারাই কিন্তু বন্ধু হয় এদের। হুম, যাদের ফলোয়ার নেই তারা হুম। কিন্তু বন্ধু হয় না। মানে বন্ধু হয় ফলোয়ার, মানে আবার তার সঙ্গে রেষারেষিও থাকে। হ্যাঁ, ওমা বাবা! সেটা তো চরম একটা রেষারেষি। ধরো, আমার কোনো একটা প্রোগ্রামে তুমি আসছো, আমি অ্যারেঞ্জ করেছি। হুম, আমি সমস্ত আমার ইনফ্লুয়েন্সার যত বন্ধু-বান্ধবী তাদেরকে ইনভাইট করছি। সেখানে না স্ট্রিক্টলি লেখা থাকে, আমি ভিডিও ছাড়বো, হুম, তারপর তোমরা ভিডিও ছাড়তে হুম, পারবে অমুক হুম, ডেটে গিয়ে। হুম। এমবার্গো থাকে, হ্যাঁ। এইগুলো তো রেষারেষি। যদি আচ্ছা। যদি বন্ধুত্ব থাকে তো কি যায় আসে? হুম, ঠিক আছে, দিলো, ভিডিও দিলো। আর ভিডিও করার প্রবৃত্তিই আসবে না। আমি একটা বন্ধুর শুভ দিনে এসেছি। হ্যাঁ, করলাম, ভিডিও দিলাম, ছাড়লাম। খুব ক্যাজুয়াল হবে জিনিসটা। পুরোটা হুম, ব্যবসা তো এখন। হুম। তোমার এখন বিবাহিত জীবন, নতুন বিবাহিত জীবন। ভগবানের কাছে প্রার্থনা করব তোমার আরেকটা স্বপ্ন মা হওয়ার, সেটাও পূরণ হবে খুব তাড়াতাড়ি, হয়তো হোক। কিন্তু এছাড়া আর সুস্মিতা এখন আর কি, কি নিয়ে ব্যস্ত থাকতে চায় বা কিভাবে এগিয়ে যেতে চায়? দেখো, যেটা আমি বললাম যে আমার মানে বিজনেসটা এখন আমার কাছে ১ম বাচ্চা বলতে হুম, গেলে। মানে মেডো কাট এবং তার বোন ক্লিয়ার কাট, এই দুটো নিয়েই আমার কাজ চলছে। এবং আমি চাই প্রচুর মানুষ কাজ করুক এটার মধ্যে, এবং তোমার প্রচুর ক্লিয়ার কার্ডটা কি? ক্লিয়ার কাটটা অ্যাকচুয়ালি হোম সার্ভিস বেস একটা অ্যাপ, যেখানে আচ্ছা। সমস্ত হোম সার্ভিস মানে সকাল থেকে রাত পর্যন্ত যা যা নেসেসিটি হয়, আমি বাইরে বেরোবো না, হুম, হুম। অথচ আমি বাড়িতে সমস্তটা সার্ভিস পেয়ে যাব। আচ্ছা। যত ক্যাটাগরি হয় হুম, সেই সমস্তটাই আমার ক্লিয়ার কাটে আছে। তো সেগুলো এখন ট্রেনিং এর পর্যায়ে আছে, এবং অ্যাপ মানে ফুল রেডি। আশা করা যাচ্ছে সামনের মাস থেকে সেটা আমরা সার্ভিসও দিতে শুরু করব। বাহ! তো মেডো কার্ড, ক্লিয়ার কার্ড এই নিয়ে চলছে। ব্যবসায়ী বুদ্ধিগুলো কি সব তোমারই? যদি বলো যে সব একা হাতে তো করা যায় না। না, বুদ্ধিটা মানে ব্রেইন চাইল্ড বলতে চাইছি। এটা দুজনেরই। আচ্ছা। মানে কোনো ক্ষেত্রে ধরো আমি কিছু একটা বুদ্ধি বার করলাম, কোনো ক্ষেত্রে শুভাশিস একটা কোনো ইনপুট দিল, বা শুভাশিসের কোনো একটা ক্ষেত্রে আমি ইনপুট দিলাম। এইভাবেই চলে, মানে বোথ, মানে আমি একা বলবো না। কিন্তু হ্যাঁ, আমরা দুজনে ইকুয়ালি প্রচুর খাটতে পারি। খেটে চলেছি এবং হুম, আমাদের কাছে খাটার কোনো বিকল্প হয় না। তো এটা আমাদের ভবিষ্যতে মেডো কার্ড এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেয়ে গেছে। এখন আমাদের প্যান ইন্ডিয়ার দিকে আমরা যাচ্ছি মেডো কার্ডটাকে নিয়ে। আর ক্লিয়ার কাট খুব তাড়াতাড়ি কলকাতায় লঞ্চ হচ্ছে, এবং অবশ্যই নিউ টাউন দিয়ে। বাহ! দারুণ ব্যাপার। কিন্তু এই যে চলছে তোমার জীবনে, যেটা চলছে অনেকদিন থেকেই, এই চাপানোতর, এটার তোমার কি মনে হয় এটা কি শেষ থামলো? নাকি বিষয়টা থামলো না এখনো? আমি জানি না, বুঝলে তো? মানে আ যা কিছু হচ্ছে সব বাইরে হচ্ছে। আমি যদি সোশ্যাল মিডিয়া বা কমেন্টস না দেখি তাহলে আমার কিচ্ছু যায় আসে না। ভালো আছি, মানে আমার যে ঝড় যেটা বলছো না, সেটা কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায়। হুম, মানে আমার পার্সোনাল লাইফে অ্যাকচুয়ালি কোনো ঝড় নেই। হুম, মানে আমার বাড়িতে আমি ভীষণ ভালো আছি। আমার আত্মীয়স্বজন ইনফ্যাক্ট আমার, মানে এটা শুনে আমার আরো ভালো লাগলো। বনগাঁতে তো আমার শ্বশুরবাড়ি, রিসেন্ট আমার শাশুড়ি মা গেছেন ওখানে। তো তারাও খুব প্রশংসা করছে ভূয়সী যে, "না, একজন সাহসী বৌমা পেয়েছো তোমরা।" তো সেটা না এটা আমি এক্সপেক্টই করিনি। তো সেই জায়গা থেকে আমি পার্সোনালি ভালো আছি। এই ১ম বার ভালো আছি। এবং আ আগে ছিল কি, সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো ছিলে। হুম, দেখিয়েছি। পার্সোনালি ভালো ছিলাম না। এবারে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে। পার্সোনালি আমি ভালো আছি। আমার মনে হয় এটা বেস্ট অপশন। তো কে কি বলল, কে কি করল? হুম, হ্যাঁ, ডিপ্রেসড আমি হয়ে যাই। বাট আমার মানে হাসব্যান্ড চূড়ান্ত স্ট্রিক্ট এ ব্যাপারে, এবং আমাকে ২-৩ জন ফিট করে রেখেছে। দেখবি তো ম্যাডাম যদি কখনো কাঁদে বা ডিপ্রেস থাকে আমাকে জাস্ট ইনফর্ম করতে। মানে আমার কাছে আমার অ্যালাউই নয় আমি যে আমি ডিপ্রেশনে যাব। এবং সত্যি সেই সুযোগটাও নেই আমার কাছে। কারণ এত কাজের রেসপনসিবিলিটি, এত মানে ব্যস্ততার মধ্যে আর হুম, ওই সময়টাই নেই নিজেকে সময় দিয়ে কাঁদবো বা হুম। ডিপ্রেসড হব। তো আমি ভালো আছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এটা আর দর্শক, তোমার যারা দর্শক, হ্যাঁ, তাদের তুমি কি বলবে? দেখো, আমাকে আ সবাই যে নেগেটিভ বলছে এমনটা নয় কিন্তু। না। 70% মানুষ হ্যাঁ, যারা আ আমাকে মেসেঞ্জারে মেসেজ করছে, হুম, তারা কিন্তু বলছে তাদের লাইফে একই স্টোরি। হুম, এবং সেটা আমাকে উদ্বুদ্ধ করছে।
এবং আমি শুধু তাদেরকে একটা কথাই বলতে চাই যে আহ, দেখো না বলে, মানে আমি যে পদক্ষেপগুলো নিয়েছি আহ, ভালো হয়েছে কিন্তু, মানে চাইলে তোমরাও সাহস করে নিতে পারো। মানে সারা জীবন সহ্য করে যাওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই, কোনো কৃতিত্ব নেই। হুম। ভালোভাবে বাঁচার অধিকার সকলের আছে, সকলে সেই সাহসটা দেখাক।